আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বেসিক্যালি আপনি অনেক লম্বা ক্যারিয়ার আমাদের এই ইন্ডাস্ট্রিতে। আলহামদুলিল্লাহ। তো সাধারণত আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিতে ফিমেল সিএইচআরও খুব একটা দেখা যায় না। জি। আর থাকলেও এত লম্বা ক্যারিয়ার ধরে সাধারণত দেখা যায় না। তো বাকি যারা ফিমেল আছে, কি মনে হয় তাদের জন্য আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? কিভাবে এই ধরনের লং লাস্টিং ক্যারিয়ার এনশিওর করা পসিবল এবং সিস্যুট পজিশনে যাওয়া পসিবল? জি, অবশ্যই আছে। এটাই এখন থাকা উচিত, যেহেতু এত বছর পার করলাম। রিয়েলি এটা খুবই আমার জন্য আমি বলবো যে পেইনফুল, যে এত বছর আমরা 30-40 বছর পার হয়ে গার্মেন্টসে, যেখানে হচ্ছে যে ফিমেলরা হচ্ছে অপারেটিং ফেজে ম্যাক্সিমামই ফিমেলরা কাজ করছে, বাট স্যুট পর্যন্ত তো অনেক দূরের ব্যাপার। আসলে সুপারভাইজারি লেভেল থেকে একেবারে কার্ভটা এমনভাবে ডাউন হয়ে যায় যে এটা কিন্তু আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছি তারা কিন্তু বিগত আই থিঙ্ক যে 5-7-8 বছর ধরে ট্রাই করছি যে হ্যাঁ সুপারভাইজারি লেভেল থেকে এটাকে কিভাবে আপ করা যায়, কিন্তু সেখানেও কিন্তু আমাদের আশানুরূপ পার্সেন্টেজটা কিন্তু আসছে না, এখনো পর্যন্ত অনেক কম। ফিমেল সুপারভাইজার খুব একটা দেখা যায় না। না, মানে এটার রিজনটা কি? এটা কি মানে এরকম কোনো স্কিলস বা এই ধরনের কোনো ফিজিক্যাল অ্যাবিলিটির প্রয়োজন আছে যেখানে মানে মেল ছাড়া পসিবল না? এই ধরনের তো কাজ এখানে নাই। মোটেও না। হ্যাঁ, এরকম কিছু না, বাট এখানে হচ্ছে ফিমেলদের মাইন্ডসেটটা যে তারা হচ্ছে মনে করে যে তারা যেই কাজটা করছে এটা করে তারা নিশ্চিন্তে বাসায় চলে যেতে পারছে। হ্যাঁ, সো তাদের আর দরকার নাই। আর সুপারভাইজার হলে তাদেরকে কিছু এক্সট্রা প্যারাস নিতে হবে। হ্যাঁ, দেন বাসায় গিয়ে হয়তো টেনশনে থাকতে হবে। হ্যাঁ, তো দেন জবাবদিহিতা করতে হবে। তো এই যে জায়গাগুলি প্লাস হচ্ছে যে আমাদের তো সোশ্যাল স্ট্রাকচার আছে। হ্যাঁ, যে আমাদের যে মেল ডোমিনেশনের যে বিষয়টা, তার উপরে যারা আছে তারাও যে মেয়েদেরকে খুব ওয়েলকাম করছে বা অনেক বেশি ইন্সপায়ার করছে যে হ্যাঁ ওদের যে ভয়টা দূর করা, যে নাথিং, এটা এরকম কিছু না, তোমরাও পারবে, এই ভয়টা দূর করার পার্সেন্টেজের জায়গাটাও কিন্তু খুব কম মানুষই আছে যে তাদেরকে এই ভীতিটা সরানোর জন্য তাদেরকে এনকারেজ করছে, তাদেরকে নিয়ে আসছে, তাদেরকে বোঝাচ্ছে যে না এটা এমন ডিফিকাল্ট কিছু না। সো ওই জায়গাটায় আসলে একটা আই থিঙ্ক যে একটা পর্দার মতো রয়ে গেছে। একটা হচ্ছে মেয়েদের মাইন্ডসেটের জায়গা থেকে, আর একটা হচ্ছে যে ওই মিড লেভেল ম্যানেজমেন্টে যারা কাজ করে বা যারা এখন মেল সুপারভাইজার্স, তাদের জন্য কোনো ক্যারিয়ার পাথ নাই। সো তারা কিন্তু এটাকে থ্রেট ভাবে যে হ্যাঁ ওকে আমার জায়গাটা যদি ফিমেল দিয়ে রিপ্লেস হয় দেন আমার কি হবে। তো এই যে ক্যারিয়ার প্রোগ্রেশনের ব্যাপারটা, এই জায়গাটায় আসলে আমাদের যদি থাকতো যে হ্যাঁ তুমি একটা মেলকে যদি এইভাবে ইন্সপায়ার করা যেত, হ্যাঁ তুমি একটা ফিমেলকে তোমার পজিশনে বসাবা, তোমার জন্য পরের পজিশনটা অপেক্ষা করছে, ইউ ক্যান গো দেয়ার, তখন কিন্তু সে এটা খুব মানে আগ্রহ ভরে এই কাজটা করতো। তো এইখানে একটা গ্যাপ আছে। এট দ্য সেম টাইম আপনার কি এটা মনে হয় না যে যারা ফিমেল ওয়ার্কার, আপনি বলছেন যদিও, দেখা যাচ্ছে যে তাদের এই অ্যাম্বিশনটাই গ্রো করে না? হ্যাঁ, অ্যাম্বিশনটা গ্রো করে না। সুপারভাইজার হতে পারি বা আমার সুপারভাইজার হতে গেলে হয়তো কিছুটা লিডারশিপ ট্রেনিং দরকার আছে, কিছু ম্যানেজ করার অ্যাবিলিটি ক্রিয়েট করতে হবে। তো এই যে লিডারশিপ ট্রেনিং বা পিপল ম্যানেজমেন্টের যে এডিশনাল ক্যাপাবিলিটি, এইটার কোনো ট্রেনিং প্রোগ্রাম কি আমরা দিচ্ছি কোথাও আপনার জানার মতে কোনো ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, এটার ট্রেনিং যদি বলেন, আমি আমার বিগত 22 বছরে বিভিন্ন সময় আমি যত প্রতিষ্ঠানে এইচআরে ছিলাম, আমি শুধু ফিমেল সুপারভাইজার না অল সুপারভাইজারদেরকেই ট্রাই করেছি যে হ্যাঁ এটা শুধু একটা পজিশন না, এখানে যে লিডারশিপ শুধু সুপারভাইজারি না, একটা অপারেটরেরও লিডারশিপ ট্রেনিং দরকার আই থিঙ্ক তার নিজের জায়গায়। তো আর এখন কিন্তু বেশ কিছু আমি নিজেও কিছু ট্রেনিং প্রোগ্রামের সাথে জড়িত আছি। সলিডারিটি একটা আপস্কিলিং প্রোগ্রাম করছে, ওইখানেও ফিমেল অপারেটরদেরকে যাতে ওদের স্কিলটা বাড়ানো যায়, ওদের মাইন্ডসেটটা চেঞ্জ করা যায়। সো এইখানের একটা এক্সাম্পল বলতে পারি যে কোনো একটা ফ্যাক্টরিতে এক গ্রুপ ফিমেলকে যখন ট্রেনিং করাচ্ছি, তাদের মাইন্ডসেটটা আসলে যে হ্যাঁ তারা সুপারভাইজার হবে, এই ইয়েস বলাটাতে তারা সহজেই ইয়েস বলতে চায় না, যে হ্যাঁ আমরা হ্যান্ড রেজ করি, কে হব না বিষয় না, বাট হতে চাই, হতে পারবো, বাট হ্যান্ড রেজ করাটাই দেখা যায় যে একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। কিন্তু আসলে ওদেরকে আসলে ওই যে বিষয়টা একদম গোড়া থেকে বোঝাতে হবে। যখন আমি বললাম কেন তুমি কি লিডার না, তুমি তোমার ফ্যামিলি চালাচ্ছ, তুমি তো আরো ডাবল লিডার, তুমি ফ্যামিলি চালাচ্ছ, দেন অফিসে আসছো, টাইম ম্যানেজ করে চলছো, তুমি ডিসিশন নিচ্ছ, তোমার কাজের কিছু হলে তুমি পাশের আরেকজনকে হেল্প করছো, সে একটা বিপদে পড়লে তাকে সাহায্য করছো। সো এগুলাই তো লিডারশিপ স্কিল। হ্যাঁ, তুমি একটা ভুল হয়ে গেলে, তোমার কোয়ালিটি প্রবলেম হলে তুমি সেটা আবার ঠিক করে নিচ্ছ, কার কাছে যাবা সেটাও জানছো। সো এভরি কোয়ালিটিস তোমার মধ্যে আছে, তুমি তো তাহলে কি তুমি পারো না? তখন সবাই এক বাক্যে হাত উঠালো যে ইয়েস। হ্যাঁ, তো এই যে ফিলটা যে সুপারভাইজার কি, সুপারভাইজার হলে না জানি কি করতে হবে, কি জানি সমস্যা, এই ভয়টা ওদেরকে আসলে আমরা ইজিলি, যে এটা দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত আমরা ওদের এই ভয়ের জায়গাটা ক্লিয়ার করতে পারি।
রাইট, আমরা যদি আপ স্কিলিং না করি তাহলে তো আসলে পুল ক্রিয়েট হবে না, না স্টাক হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি তো সেটাই হচ্ছে। এটা কিন্তু ক্যারিয়ারের জন্য খারাপ, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো না। Exactly. তো আমাদেরকে আসলে ওই ধরনের, আমরা সাধারণত যেটা দেখি লিডারশিপ বা কমিউনিকেশন স্কিল এই টাইপের সফট স্কিলের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্টাফদের জন্য প্রচুর অ্যারেঞ্জ করা হয়, রিয়েলি। বাট ওয়ার্কার বা হচ্ছে যে যারা অপারেটর আছে, হেল্পার আছে, সুপারভাইজার ওইভাবে আসলে অ্যারেঞ্জ করা হচ্ছে না। তো এটার পিছনে আপনার কি মনে হয় যারা এইচআর প্রফেশনাল আছে তাদেরও কিছুটা রেসপন্সিবিলিটির ল্যাকিংস দেখা যায় কিনা? অবশ্যই, কারণ পুরোটাকে আমরা সবকিছু ধরে ওনারের উপর চাপাই দিতে পারি না, বিকজ না এখানে আসলে এইচআর এর অনেক বড় একটা ভূমিকা আছে। তাকে টোটাল পিপল ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। যে এখন আমরা ভাবি যে লিডারশিপ ট্রেনিং, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমার বড় লিডারদেরকে, বড় স্যারদেরকে শেখাতে হবে, কিন্তু বিষয়টা যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য দরকার এটা আসলে আমরা এখনো বুঝি না। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে এইচআর কে হচ্ছে হোল যে টোটাল অর্গানাইজেশনকে চেঞ্জ নিয়ে আসার জন্য আসলে কি করতে হবে, টপ টু বটমে প্ল্যান করতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। আর যদি বলি যে এইচআরকে এই যে অথরিটিটা দেওয়া, এই যে টোটাল পার্সপেক্টিভ নিয়ে যখন সে ওয়ার্কার নিয়ে কাজ করতে যাবে, সুপারভাইজার নিয়ে কাজ করতে হবে, তাদের পরিমাণটা অনেক বেশি, দেন তারা হচ্ছে সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত। অতএব তাদেরকে নিয়ে ট্রেনিং করানোর মতো, তাদের মাইন্ডসেট পরিবর্তন করার জন্য একটা বিশাল সময়ের প্রয়োজন, একটা পরিবেশ প্রয়োজন। যে আমি একটা সুপারভাইজারকে লাইন থেকে 1 ঘন্টার জন্য তুলে এনে ওকে যদি আমি ট্রেনিং দিই, ওর মাথায় কিছুই ঢুকবে না, কারণ ওর মন পড়ে আছে যে আমার টার্গেট কম হচ্ছে, আমি হবে না। সো এই যে টোটাল জায়গাটায় আসলে এইচআরও পারবে না। এইচআর হয়তো প্ল্যান দিতে পারবে, আই থিঙ্ক যে এইচআর এর এইটা রেসপন্সিবিলিটি যে হ্যাঁ এইচআর হচ্ছে এই জায়গাটা প্লেস করতে পারবে, এক্সপ্রেস করতে পারবে যে হোয়াট শুড বি, উই ক্যান ডু দিস, এইভাবে যদি আমরা করি দেন আমাদের আউটকামটা আসবে। সো এইখানে কিন্তু পজিটিভ রেসপন্সটা আসলে আসতে হবে, এবং কমিটমেন্টটা হচ্ছে আসলে আলটিমেটলি এটা ব্লেম করা না, আলটিমেটলি তো আসলে ওনারের উপরে যে উনি আসলে কি চায়, এবং ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই এইচআরকে তার রোলটা অনেক ইলাবোরেটলি প্লে করে তার সামনে প্রপোজালটা যেতে হবে। আই থিঙ্ক যে প্রপারলি যদি আমরা প্রপোজালটা প্লেস করতে পারি, কোনো ওনারই চান না যে, ওনারা চান রিয়েল আউটপুটটা, রিয়েল ইম্প্যাক্টটাই চান। সো এটা যদি ক্লিয়ারলি আমরা বোঝাতে পারি, আই থিঙ্ক যে এটা ডে বাই ডে ইমপ্রুভ হবে। সো এখানে অনেকটা গ্যাপ আছে দুই তরফ থেকেই, যে মেবি ওনারাও এইচআর এর কাছে এটা এক্সপেক্ট করছেন না যে হ্যাঁ আপনারা এটা নিয়ে আসেন, আবার এইচআরও হয়তো সাহস পাচ্ছে না যে হ্যাঁ প্রোডাকশনের জায়গায় আমরা টাচ করবো না। সো প্রোডাকশনের বাইরে যারা কম এনগেজমেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে এটা সেটা করে আমাদের লার্নিং প্রোগ্রামগুলিকে আমরা ইমপ্লিমেন্টেড দেখাচ্ছি। সো এখানে অনেক বড় একটা গ্যাপ আসলে ডে বাই ডে এটা গ্রো করছে। একটা জিনিস খেয়াল করে যদি আমরা দেখি যে কোম্পানির সবার উপরে ম্যানেজিং ডিরেক্টর আছেন, বোর্ড বা ম্যানেজিং ডিরেক্টর, তার সরাসরি তাকে রিপোর্ট করে হয়তো যারা সিস্যুট মেম্বার থাকেন, ফর এক্সাম্পল সিএমও, সিএইচআরও, সিএফও, তারপর হচ্ছে সিডাব্লিউ, সিস্যুট পজিশনে যারা আছেন তারা হয়তো ডিরেক্টলি এমডিকে রিপোর্ট করে। তার মানে এমডি সরাসরি কত অ্যাবাউট 10 জন পিপলকে ম্যানেজ করে। আবার এরপর যদি আমরা আসি সিএইচআরও হয়তো হেড অফ এইচআর, হেড অফ অ্যাডমিন, হেড অফ কমপ্লায়েন্স, সাস্টেইনেবিলিটি। সো এরকম দেখা যাচ্ছে যে সব মিলে 4 জন 5 জন হেডকে ডিরেক্টলি ম্যানেজ করেন। আবার ওই যিনি হেড অফ এইচআর বা হেড অফ অ্যাডমিন বা বিভিন্ন সেকশন হেড যারা আছেন, তারা আবার হয়তো তাদের নিচে ম্যানেজার থাকতে পারে, অথবা অফিসার লেভেলে যারা পিপল আছে তাদেরকে ম্যানেজ করেন। তাদের সংখ্যাটাও খুব বেশি হলে 10 জন 12 জন হবে ডিরেক্ট রিপোর্টিং। বাট আমরা যদি একটু ফ্লোরে যাই, তখন দেখা যাবে যে একটা ফ্লোরে যদি টোটাল 20টা লাইন থাকে, 20 জন সুপারভাইজার আছেন, 1 জন ফ্লোর ইনচার্জ আছেন, 1 জন ফ্লোর ইনচার্জ 20 জন সুপারভাইজারকে ম্যানেজ করতেছেন ডিরেক্ট রিপোর্টিং। সো এখানে কিন্তু সংখ্যাটা অনেক বেশি। আবার যদি সুপারভাইজারের কথা চিন্তা করি, 1 জন সুপারভাইজারের আন্ডারে 30 জন ওয়ার্কার থাকতে পারে ডিরেক্ট, 40 জন থাকতে পারে, 50 জন থাকতে পারে, ডিপেন্ডস অন নাম্বার অফ ওয়ার্কার পার লাইন। তার মানে একজন সুপারভাইজারকে বেশি পিপলকে ম্যানেজ করতে হচ্ছে সিনিয়র ম্যানেজারদের তুলনায়। সো তাদের বেশি প্রবলেম সলভ করতে হচ্ছে, এবং তার ওই প্রবলেম সলভ করার জন্য সময় পাচ্ছে মাত্র কয়েক সেকেন্ড। সিনিয়র লেভেলে প্রবলেম সলভ করার জন্য আমরা কয়েক দিন, কয়েক মাসও পেতে পারি, অনেক সময় বছরও পেতে পারি। বাট তার ওই জিনিসটা খুবই ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয় এবং ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করতে হয়। এই জায়গায় আমরা যদি এই জিনিসটা আমাদের ম্যানেজিং ডিরেক্টর বা সিনিয়র যিনি বাজেট অ্যাপ্রুভাল অথরিটি আছেন, এইচআর যদি তাদেরকে প্রপারলি এক্সপ্লেন করতে পারে, তাহলে আপনি যেটা বলছেন যে তারা তো অবশ্যই চায় যে কোম্পানিটা নেক্সট লেভেলে যাক। এখন একজন ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হয়তো 1 বাই 1 সব কিছু সে খেয়াল রাখতে পারবে না যে কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না, সামওয়ান তো তার কাছে নিয়ে যেতে হবে, রাইট? সো এই জায়গায় আপনার কি মনে হয় ইভেন এইচআর ইটসেলফ তারা এটা রিয়েলাইজ করে কিনা
যে এটা যদি রিয়েলাইজ করে, বাট আমি বলবো যে এখনো ওই লেভেলে না, বা সবাই না, হয়তো কেউ কেউ। আমাদের দেশে কিন্তু এইচআরটা এখনো অনেক জায়গাতে সেই লেভেলে গড়ে ওঠে নাই। এইচআর বেশিরভাগই চলছে ম্যানেজমেন্ট যা বললে এইচআর তা করবে। হ্যাঁ, এটা একটা বিষয়, বা যা প্রবলেম তৈরি হলো সেই প্রবলেমটা নিয়ে হচ্ছে প্রেজেন্ট করবে, দেন সেটাকে সলভ করবে। কিন্তু এর মধ্যে যে আরো নতুন নতুন কিছু, এটার পরিমাণ কিন্তু খুব কম। আর তাছাড়া আরএমজি সেক্টরে এটাও রিয়েলিটি যে আসলে প্রবলেমস কিন্তু থাকেই, ডে বাই ডে কিছু একটা সমস্যা হচ্ছে। সো ওইগুলা নিয়েই যেন এইচআরের দিন চলে যাচ্ছে, হ্যাঁ, যে ওই প্রবলেমগুলি সলভ করতে। সো সে যে একটু সুস্থ মাথায় বসবে, একটু ঠান্ডাভাবে চিন্তা করবে, এই সুযোগটাও কিন্তু তাদের ওই ইন্ডাস্ট্রি লেভেলে যথেষ্ট কম। এবং ম্যানেজমেন্টও সবসময় এক্সপেক্ট করে যে হ্যাঁ, এই সিচুয়েশনটাকে যেন এইচআর ট্যাকেল করে, অতএব সিচুয়েশনের জন্য কোনো কিছু না আসে। অতএব নতুন চেঞ্জ আসার যে সুযোগটা, যে স্ট্র্যাটেজিক এইচআর নিয়ে কাজ করার সুযোগটা কিন্তু আমাদের দেশের এইচআরদের রিয়েলি কম। এবং আমাদের যারা ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট, ওনারাও কিন্তু ইউটিলাইজ করছেন না। হ্যাঁ, এইচআর কিন্তু আমাদের দেশে এখন অনেকেই পড়াশোনা করছেন, এইচআর এর আপডেটেড আইডিয়া, স্ট্র্যাটেজিক এইচআর প্ল্যানিং, প্রোডাকশনের সাথে ট্যাগ করে কাজ করার মতো এবিলিটি অনেকের আছে, কিন্তু তারা কিন্তু সেই স্কোপটা, সেই পারমিশনটা, সেইটা পুরোপুরি পাচ্ছে না, বা ওনারা হয়তো ফিল করতে পারছেন না যে ওনারা তাদের কাছ থেকে আসলে কতটুকু নিতে পারেন এবং ওটার আউটকামটা কি হতে পারে, এটা ওনার বিজনেসে কতটুকু ইমপ্যাক্ট, যে ভিজিবলটা একদিনে দেখতে পারবেন না যে হ্যাঁ আমার এই মাসে প্রোডাকশন এত বেড়ে গেছে। সো এটাকে লং টার্মে যে দেখা, যে হ্যাঁ আমার অর্গানাইজেশনটা উইদিন নেক্সট 3 ইয়ার্স 5 ইয়ার্সে আমার অর্গানাইজেশনের কালচারের মধ্যে একটা চেঞ্জ আসবে। সো এটা দেখার জন্য কিন্তু অনেক প্যাশেন্স থাকতে হবে। হ্যাঁ, বাট দুদিন পরে কিন্তু কথা হবে যে ও এইচআর কি করলো, হ্যাঁ কিছু তো দেখা যাচ্ছে না কি হচ্ছে। সো এইভাবে এইচআর এর যে আসলে মূল থিমটা, এটা আসলে ইমপ্যাক্ট পড়া, এটাকে ইনফ্লুয়েন্স করার জায়গাটাতে আমাদের যথেষ্ট গ্যাপ এখনো আছে। সো সুপারভাইজারের লিডারশিপ স্টাইলে যদি চেঞ্জ আসে, দেন অর্গানাইজেশনের চেঞ্জটা, কালচারের চেঞ্জটা কিন্তু অনুভব করা যাবে, কারণ তখন সেখানে একটা ইমপ্যাক্ট দেখা যাবে যে হ্যাঁ এখানে আচরণের পরিবর্তন হয়েছে, আর কালচারে একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। তো এইখানে হচ্ছে ওই যে টপ টু বটম এবং সুপারভাইজার এবং মিড লেভেল ম্যানেজমেন্টের হচ্ছে ট্রেনিংটা বা ওদের লার্নিংটা এনশিওর করতে হবে যে তাদের লিডারশিপ কমিউনিকেশনটা কেমন, যেটা অর্গানাইজেশন চায়। রিয়েলি অর্গানাইজেশন কি এক্সপেক্ট করে, সে কি ধরনের অর্গানাইজেশনাল কালচার বিল্ড আপ করতে চায়। সো ওই সুপারভাইজারদেরকে বাদ দিয়ে শুধু আমি যদি সি স্যুট বা জিএম লেভেলে ট্রেনিংটা আসলে সীমাবদ্ধ রাখি, ওনারা অনেক ব্যস্ত। আমি বলছি না যে ওনাদেরকে দিয়ে, ওনারা হয়তো শিখছেন, টাইম টু টাইম হয়তো ওনাদের টিমের মধ্যে ওনারা সেটাকে ডেলিভার করছেন, বাট ওনাদের রোলগুলি কিন্তু অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যায়। সো ওইটা আমার খুব আই থিঙ্ক যেটা 20% মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাকি 80% মানুষ কিন্তু ওনাদেরকে টাচ করতে পারে না, বা ওনাদেরও সম্ভব হয় না বাকি 80দেরকে টাচ করা। সো এই ফ্লোটা আসলে যদি বলি যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে। লিডারশিপ কমিউনিকেশনের চেঞ্জটা যদি করতে চাই, শুধু উপর থেকে ফোকাস করলে হবে না। এটা আমার 360 অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সুপারভাইজারকে কেন্দ্র করে যদি আমরা গড়ে তুলি যে হ্যাঁ সুপারভাইজার এবং ডাউন দ্য লেভেল তাদেরকে একটা ভাইব দেওয়া, দেন সুপারভাইজার অ্যান্ড আপ। আর আপ থেকে যেটা হবে যে আমাদের আসলে রিয়েল কালচারটা কি চাই, আমাদের ভ্যালুসটা কি, আমাদের বিহেভিয়ার লেভেলটা কি, এটা কিন্তু সাধারণত আমরা জানি যে টপ টু বটম এটা গড়িয়ে চলে। সো ওই দিক থেকে যদি ওই ফ্লোটা ওইভাবে আসে, লার্নিং কালচারটা যদি উপর থেকে ইনফ্লুয়েন্স হতে থাকে, দেন সুপারভাইজাররা অনেক বেশি ইনফ্লুয়েন্স হবে যে হ্যাঁ আমার ডাউনে যারা আছে তাদেরকে অনেক বেশি শেখাতে হবে, তাদের প্রতি আমাকে পজিটিভলি তাদের সাথে বিহেভ করতে হবে। তো এইখানে হচ্ছে বড় যে আমরা প্রোগ্রাম করছি, প্রোগ্রামগুলি আসলে ব্যালেন্সড ওয়েতে হচ্ছে না, দেন অনেক সময় হয়তো মানে প্রপার সময়ে হচ্ছে না, অনলি ট্রেনিং করানোর জন্য করানো হচ্ছে, বাট এটার যে আউটকামটা কি। এবং যেটা বললেন যে হ্যাঁ আমরা টপ ম্যানেজমেন্টে করি, তাদেরও একটা কমিটমেন্ট থাকতে হবে যে তাদেরকে আমরা এই প্রশিক্ষণটা দিলাম, উনি কতজন মানুষকে এটা কভার করবেন, ডেলিভার করবেন, ফ্লো করবেন। সো তার কমিটমেন্টটা কি, উনি কি চেঞ্জ নিয়ে আসবেন উইদিন হিজ ডিপার্টমেন্ট। হ্যাঁ, মেবি টোটালটা না হয় নাই হলো, সো কিন্তু আমাদের কোনো কমিটমেন্ট থাকে না। আমরা ট্রেনিং করি, ট্রেনিং শেষ হয়, বাট আমি যে ট্রেনিংটা করলাম আমার মধ্যে কি চেঞ্জ আসলো, এবং আমার এটা এই যে লার্নিংটা, এটা দিয়ে আমি অর্গানাইজেশনের জন্য কি চেঞ্জ নিয়ে আসবো, এই কমিটমেন্টের জায়গাটা কিন্তু আমরা যাচ্ছি না। যার ফলে কিন্তু আসলে ট্রেনিংগুলি হয়তো ভালো ট্রেনিং হলেও ট্রেনিংয়ের যে মূল থিমটা বা যে ইনফ্লুয়েন্সটা, সেটা আমাদেরকে ট্রিগার করছে না যে আই নিড টু ডু সামথিং। হ্যাঁ, আমার কিন্তু একটা রেসপন্সিবিলিটি রয়ে গেছে, হ্যাঁ আমি ট্রেনিং করেছি, সো আমার কেপিআইতে কিন্তু এই আছে, আমাকে উইদিন দিস ইয়ার এই কাজগুলি করতে হবে, এইখানে এই ট্রেনিংয়ের প্রতিফলন নিয়ে আসতে হবে। এই জায়গাটা আমাদেরকে খুব স্পেসিফিক, ম্যানেজমেন্টকে খুব স্পেসিফিক হতে হবে। এখন একটা জিনিস চিন্তা করেন যে যিনি ম্যানেজিং ডিরেক্টর অথবা সিইও, তাকে কিন্তু সবসময় চিন্তা করতে হয় যে বিজনেস কোথায় যাচ্ছে,
বিকজ তাকে টপ লাইন টার্গেট অ্যাচিভ করতে হবে, বটম লাইন টার্গেট অ্যাচিভ করতে হবে, কস্ট একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, প্রোডাকশনের ইফিসিয়েন্সিটা বাজেটের মধ্যে থাকতে হবে, হ্যাঁ বাজেটের থেকে ইফিসিয়েন্সি কমানো যাবে না। এরপর হচ্ছে যে মানে এই নাম্বারগুলো নিয়ে তাদেরকে সবসময় বিজি থাকতে হয়। সো আলটিমেটলি কোম্পানি যদি প্রফিট করতে না পারে, টপ লাইন টার্গেট অ্যাচিভ করতে না পারে, তাহলে কিন্তু কোম্পানি মানে বেসিক্যালি কোম্পানিকে সাকসেসফুল বলা যায় না ওই সময়ের মধ্যে। তো এখন তো সিনিয়র ম্যানেজমেন্ট যারা ম্যানেজিং ডিরেক্টর বা সিইও বা সি সুটের বা কোনো ডিরেক্টর পজিশনে যারা অর্গানাইজেশনটাকে ড্রাইভ দেন, তারা চিন্তা করেন যে ওকে আমাকে আমার যে টপ লাইন টার্গেট আছে ওইটা অ্যাচিভ করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য অনেকগুলো টুলস আছে, রাইট? বিকজ সব তো পিপলের মধ্য দিয়ে অ্যাচিভ করতে হবে, সবাইকে দিয়ে। তার মধ্যে একটা টুল হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন এই কারণে তারা কি করে, ইনিশিয়ালি ট্রেনিংয়ের জন্য হয়তো উৎসাহ পান বা ট্রেনিংয়ের জন্য বাজেট অ্যালোকেট করেন, কিন্তু যখন উনি দেখেন যে ট্রেনিং দিলাম বা ইনভেস্ট করলাম, কিন্তু আলটিমেটলি যে টপ লাইন টার্গেট, বটম লাইন টার্গেট, কস্ট কন্ট্রোল, এই জিনিসগুলো যখন অ্যাচিভ হয় না, তখন তারা মনে করে যে এই টুলটা কাজ করতেছে না বা এই টুল দিয়ে আসলে তেমন কোনো লাভ হচ্ছে না। আবার অনেক সময় দেখা যায় যে একটা রিয়েল বিজনেস প্রবলেম সামনে আসলো, ট্রেনিং দেওয়া হয়েছে একজনকে, উনি দেখতে পেল যে ট্রেনিংয়ের আগে যেরকমভাবে সে কাজ করতো এখন ওইভাবে করছে। সো এখানে দুটা বিষয়, আপনি একটা জিনিস বলছেন যে ওকে ট্রেনিংটা হয়তো সামগ্রিকভাবে হচ্ছে না, সব জায়গায় যাচ্ছে না, ইম্প্যাক্ট ওইভাবে ক্রিয়েট হচ্ছে না। আবার এটাও হতে পারে ট্রেনিংয়ে যেটা শেখানো হচ্ছে সেটা হয়তো হাফ, মানে সেটা হয়তো এনাফ না একটা বিজনেস প্রবলেম সলভ করার জন্য, সেটা হয়তো একটা পার্ট কভার করে। মেবি এরকম হতে পারে কিনা যে সফট স্কিল, লিডারশিপ, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স এগুলোর পাশাপাশি তার হার্ড স্কিলেরও ল্যাকিং থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। মেবি দ্যাট পারসন ডাজ নট নো হাউ দ্যাট থিং ওয়ার্কস। তখন তাকে আমি যত কমিউনিকেশন ট্রেনিং দেই না কেন, সফট স্কিল ট্রেনিং দেই না কেন, সে তো ওই কাজটা করতেই পারে না। এই জায়গায় আমাদের এইচআর বা ইভেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে সফট স্কিলের পাশাপাশি হার্ড স্কিল যেখানে দরকার, ম্যানেজমেন্ট লেভেলে হোক বা ওয়ার্কার লেভেলে হোক, এই ধরনের ট্রেনিং আসলে খুব একটা অ্যারেঞ্জ করা হয় কিনা, আপনার কি মনে হয়? অ্যারেঞ্জ করা হয় না বলবো না আমি, হ্যাঁ হয়, বা আমিও ট্রাই করেছি, আমি যত জায়গায় কাজ করেছি যে সফট স্কিল হার্ড স্কিল দুইটারই রিকোয়ারমেন্ট হ্যাঁ ট্রেনিং নিড অ্যাসেসমেন্টের মাধ্যমে বের করে নিয়ে আসার চেষ্টা করেছি, যে সেটা ডিপার্টমেন্ট হেডের কাছ থেকে যে উনি ওনার ডিপার্টমেন্টের সবাইকে মিনিমাম অ্যাসেসমেন্ট করে উনি বলবেন হ্যাঁ যে কার কোথায় ল্যাকিংস। তারপর আমরা ইন্ডিভিজুয়ালিও গিয়েছি যে সে কি ফিল করে, সে কোথায়, যে এই যে চেঞ্জ ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদের টেকনোলজিতে চেঞ্জ আসছে, সিস্টেমে চেঞ্জ আসছে, সফটওয়্যার নতুন সফটওয়্যার আসছে, সো ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি কি মনে করে, তার কোথায় ট্রেনিংয়ের প্রয়োজন আছে। সো এইভাবে যখন ইন্ডিভিজুয়াল লেভেল এবং ডিপার্টমেন্ট হেডের নিডটাকে জাস্টিফাই করে যদি এইচআর হচ্ছে ট্রেনিং প্ল্যানটা করে, তখন কিন্তু সফট স্কিল হার্ড স্কিল দুইটাই চলে আসে, এবং ওই অনুযায়ী যদি অ্যারেঞ্জ করা যায় তাহলে কিন্তু অর্গানাইজেশনের ডিমান্ডটা ফিল হয়। কারণ একটা আমরা এক্সাম্পল চিন্তা করতে পারি, ধরেন একজন মার্চেন্ডাইজার, সে নতুন জয়েন করছে আমাদের কোনো একটা আরএমজি ফ্যাক্টরিতে। এখন হয়তো আমরা তাকে ট্রেনিং দিলাম লিডারশিপ, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই ট্রেনিংগুলো আমরা দিলাম। অ্যাট দ্য সেম টাইম ওই মার্চেন্ডাইজারকে তো বেসিক্যালি কস্টিং করতে পারতে হবে, সো তাকে কস্টিং জানতে হবে, তাকে হয়তো অর্ডার মনিটরিং, অর্ডার কন্ট্রোলিং কীভাবে করতে হয় সেটা জানতে হবে, ফলো আপ কীভাবে করতে হয় সেটা জানতে হবে, তাকে হয়তো ফ্যাব্রিকের বিভিন্ন স্পেসিফিকেশন বুঝতে হবে, তারপর গ্লোবাল ফ্যাশন মার্কেটটা বুঝতে হবে, তারপর বিভিন্ন বিজনেস মডেল তাকে বুঝতে হবে, বিকজ সে তো কাস্টমারের সাথে কমিউনিকেট করতেছে। তাকে হয়তো ফ্যাশন ক্যালেন্ডারটা বুঝতে হবে, প্রোডাক্ট ডিজাইন বুঝতে হবে, ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট এবং প্রোডাক্ট ইন্টেলিজেন্স বুঝতে হবে, মার্কেট ইন্টেলিজেন্স বুঝতে হবে, আদারওয়াইজ সে শুধু সফট স্কিল দিয়ে পারফর্ম করতে পারবে না। এখন এই যে ট্রেনিংগুলো দরকার, এই ট্রেনিংগুলো দেওয়ার মতো ফার্স্ট অফ অল কোনো ট্রেইনার আমাদের এখানে আছে কিনা। সাধারণত আমরা যেটা দেখি, যেসব ট্রেইনার আমাদের এই ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দেন, মানে আমরা যদি মানে মনে করতে চাই যে ওকে 1 2 3 4 5 এই 5 জন আমাদের ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দেন, দেখা যাবে যে সবাই সফট স্কিল ট্রেনার। এক্স্যাক্টলি। সো এখন হার্ড স্কিল ট্রেইনার হতে গেলে তাকে তো শুধু ট্রেইনার হলে হবে না, প্র্যাকটিশনার হতে হবে, রাইট? সো যারা প্র্যাকটিশনার তাদের আবার সময় নেই। এখন এই গ্যাপটা আমরা কিভাবে ফুলফিল করব বা কিভাবে ফুলফিল করতে পারি, আমি দুটো স্ট্যাটিস্টিক্স আপনাকে শেয়ার করি। এটা হচ্ছে যে এমআইটির একটা সার্ভে থেকে পাওয়া গেছে যে লিডারশিপ এবং কমিউনিকেশন ট্রেনিং টিম ওয়ার্ক ইমপ্রুভ করে, বিকজ সবাই তখন একসাথে কাজ করে, বিকজ টিম বিল্ডিং অ্যাক্টিভিটি বিভিন্ন অ্যারেঞ্জ করা হয় এজন্য। এবং এটা হচ্ছে 22% টিম ওয়ার্ক ইমপ্রুভ করে লিডারশিপ এবং কমিউনিকেশন ট্রেনিং। অ্যাট দ্য সেম টাইম টেকনিক্যাল আপস্কিলিং যদি হয়, যে আমরা একটা এক্সাম্পল দিলাম একটু আগে, তখন কিন্তু 25% অপারেশনাল কস্ট রিডাকশন পসিবল এবং 36% প্রোডাক্টিভিটি বাড়ানো পসিবল। দ্যাট মিনস আমরা যদি এই টেকনিক্যাল বা হার্ড স্কিলটাকে সাইডে রেখে শুধু সফট স্কিল ট্রেনিং 1টা 2টা 3টা দিতে থাকি,
আলটিমেট রেজাল্টটা কিন্তু আসবে না। যখন মিক্সিং উইথ ট্রেনিং ব্যালেন্স হইতে হবে, তখন হয়তো ওই যে আপনি যেটা বললেন যে কেপিআই অ্যাচিভ হচ্ছে কিনা ট্রেনিং এর আগে এবং পরে, তখন হয়তো আমরা সেটা বুঝতে পারবো। এক্স্যাক্টলি, রাইট। সো এইটাতে আপনার কি মনে হয় যে এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে? এই প্রবলেমটা যেটা বললেন যে হ্যাঁ, এখন মেবি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সো তাদের যে ডিপার্টমেন্টাল স্কিলসগুলি, তো সেটা কিন্তু ওভারঅল আমরা কি করি, মনে হয় যে অর্গানাইজেশন কি ট্রেনিং ডেলিভারি করবে অনলি এইচআর। সো এইচআর তো আসলে সবকিছু সাবজেক্ট এক্সপার্ট না। হ্যাঁ, ওভারঅল যেটা বললেন যে হ্যাঁ, সফট স্কিলগুলি প্লাস হচ্ছে আদার্স জেনারেল ইস্যুসগুলোতে এইচআর ক্যান হ্যান্ডেল, বাট তাদেরকে যে এই যে আপনি বললেন যে মার্কেট স্ট্র্যাটেজি বুঝে তাকে টোটাল আপডেট রাখাটা, তো সেইখানে কিন্তু তার সাবজেক্ট এক্সপার্ট হইতে হবে। সেটা হতে পারে তার ডিপার্টমেন্ট হেড বা ডিপার্টমেন্টের তার আরও কয়েকজন কি পারসনস যারা এটাতে অনেক বেশি অভিজ্ঞ। সো আমি কিন্তু আমার প্র্যাকটিক্যালি আমি যখন রিসোর্স পারসন নির্বাচন করতাম যে উইদিন দ্য অর্গানাইজেশনে যে ট্রেনিং প্রোগ্রাম, সো আমি কিন্তু টপিকের জন্য রিসোর্স পারসন ওইভাবেই সিলেক্ট করতাম যে কোন টপিকের জন্য কে এটার জন্য বেশি এক্সপার্ট, এবং যে বিশেষ করে এই সাবজেক্ট ম্যাটারগুলির জন্য। সফট স্কিলস তো আসলে যেটা বললেন এটা এখন আমাদের দেশে সবাই সফট স্কিল ট্রেনার, কম বেশি সবাই জানে যে পাবলিক স্পিকিং ট্রেনিং করাতে হয়, এটা সেটা ভালো মন্দ এটা নিয়ে কমেন্ট করছি না, বাট সবাই মনে হয় যে সফট স্কিল ট্রেনিং, বাট সফট স্কিল তো অবশ্যই মাস্ট দরকার বলেই আসলে এই পর্যন্ত এত সফট স্কিল চলে আসছে, যে আমাদের আইডিয়াটা ছিল যে হ্যাঁ, তারা হচ্ছে তাদের হার্ড স্কিল আছে বাট সফট স্কিলে গ্যাপ আছে, দ্যাটস ওয়াই আমরা সফট স্কিলটাতে ইম্পোর্ট দিচ্ছিলাম। কিন্তু এখন যে কম্পিটিটিভ মার্কেট, অলওয়েজ হার্ড স্কিলের মধ্যে চেঞ্জ আসছে, নতুনত্ব আসছে, সো ওইটাকেও যদি আমরা ক্যাচ না করি, সমানতালে যদি ওই জায়গাটাতে আপডেট না করি, সেম আপনার কথাটাই যে শুধু সফট স্কিলে ইনপুট দিতে থাকলে তো তার আসলে স্কিলের জায়গাটাতে গ্যাপ থাকবে, যেটা হলো বিজনেসের ইম্প্যাক্টে যেটা ভিজিবল একটা চেঞ্জ সেটা দেখা যাবে না। সো ওই জায়গাটাতে আসলে এখন যে মডার্ন এইচআর বা সামনে যে চ্যালেঞ্জিং সময় আসছে, এইচআরকে আসলে ট্রেনিং নিড অ্যাসেসমেন্টে হোল অ্যাপ্রোচটা নিয়ে চিন্তা করতে হবে যে কোথায় কোথায় চেঞ্জ আসছে, কোথায় কোথায় কোন ডিপার্টমেন্টে কয়জন একটু উইক আছে, সো তাদের জন্য কার কোথায় উইকনেসটা আছে, সেটার জন্য ট্রেনিং প্রোগ্রাম করানোর জন্য উইদিন দি অর্গানাইজেশন যে এক্সপার্টের বিষয়টা, যে তারা অনেক বিজি থাকে, কিন্তু তার মধ্য থেকেও আসলে আমাদের মানে সুদূর প্রসারী অ্যাসপেক্টের জন্য আসলে টাইম অ্যারেঞ্জ করা দরকার, যেহেতু যেটা আমরা যে বাইরে থেকে ট্রেনার অ্যারেঞ্জ করব, আসলে ওইখানে এই ধরনের সাবজেক্ট ম্যাটার ট্রেনার আছে, নাই আমি বলবো না, বাট ওনাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নাই, যেটা আমি বলবো যে গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে, আরএমজি সেক্টরের ক্ষেত্রে আসলে একেবারে প্র্যাকটিক্যাল মানে নিডল পয়েন্টের নলেজ ছাড়া, সেটা টপ লেভেলে হোক বটম লেভেলে হোক, ট্রেনিং ডেলিভারি করতে যাওয়া অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। হ্যাঁ, সো যারা বাইরে হয়তো অনেকে আপনাদের মতো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আইপি ইঞ্জিনিয়ার অনেকে আছে যে অন্যান্য সেক্টরে বা সফটওয়্যার নিয়ে কাজ করছেন, সো তাদের নলেজের কোনো ঘাটতি না, কিন্তু ওনাদের এই যে একেবারে রুট লেভেলের এক্সপিরিয়েন্সটা নাই, সো সে কিন্তু ওই সিচুয়েশনটা জানে না যে তারা কোন চ্যালেঞ্জগুলি ফেস করে, বা তাদের যে কেস স্টাডিগুলি একেবারে প্র্যাকটিক্যাল লেভেলে সেটার সাথে লিঙ্ক করতে পারে না। তখন দেখা যায় যে অনেক ভালো ট্রেনার হওয়া সত্ত্বেও ট্রেনিংয়ের যে ইফেক্টিভনেসটা বা ইন্টারেস্ট গ্রো করাটা, এই জায়গাটায় গ্যাপ থেকে যায়। একটা জিনিস একটু বলি, আপনার কথা শুনে আমার এটা মনে হলো যে তাহলে জিনিসটা কি এরকম যে একজন ট্রেনার এখন উনি ট্রেনিং দিচ্ছেন একটা নির্দিষ্ট গ্রুপ অফ অডিয়েন্সকে, ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে কেন? পারপাস হচ্ছে যে তাদের পারফরমেন্স ইমপ্রুভ হবে। আলটিমেটলি তো এটা লিডারশিপ হোক, কমিউনিকেশন হোক, হোয়াট এভার ইট ইজ, আলটিমেটলি তাদের পারফরমেন্স ইমপ্রুভ হবে, বিজনেসের পারফরমেন্স ইমপ্রুভ হবে, যার কারণে দেয়ার ইজ এ বাজেট ফর ট্রেনিং। এখন যিনি ট্রেনিং দিচ্ছেন তো তিনিও হয়তো ওই ইন্ডাস্ট্রির প্র্যাকটিশনার না। ফর এক্সাম্পল আমরা একটু আগে মার্চেন্ডাইজিং এর এক্সাম্পল দিচ্ছিলাম, তিনি কখনো মার্চেন্ডাইজিং করেননি, তো তিনি আবার কমিউনিকেশনের ট্রেনিং দিচ্ছেন, যেটা মার্চেন্ডাইজাররা তাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবে, বা তিনি হয়তো এই ইন্ডাস্ট্রির সাথে ওইভাবে কানেক্টেডই ছিলেন না, এরকম ট্রেনারও আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আনি। আমি যেটা বললাম যে ইন্ডাস্ট্রি এক্সপার্টিস বা ইন্ডাস্ট্রিতে কাজ করার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া যদি আমরা ট্রেনিং দিই, এখানেও কিন্তু ইফেক্টিভনেসের একটা কোয়েশ্চেন চলে আসে। সো তার মানে দেখা যাচ্ছে যে প্র্যাকটিশনার এর মাধ্যমে ট্রেনিং দিলে তখন হয়তো বেটার রেজাল্ট পাওয়া সম্ভব হতে পারে। তিনি হয়তো খুব ভালো করে সবকিছু প্রফেশনাল ট্রেনারের মতো করে কথা বলতে পারবেন না, বা থিওরিটিক্যালি একেবারে ম্যাথমেটিক্যালি হয়তো উনি কারেক্ট নাও হতে পারে, বাট ওভারঅল যে প্র্যাকটিক্যাল সিনারিওটার সাথে যখন লিংক করবে, তখন কিন্তু আসলে আমাদের মানুষটাই সব জানে, যখন লিংকটা করে দেওয়া হয় তখন তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের কোন বিষয়টা নিয়ে কথা বলছে, এখানে আমরা আরো কিভাবে ভালো করতে পারি। জি, সো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্টে দেখা গেছে যে তাদের স্টাডি অনুযায়ী 50% এমপ্লয়ি যারা আমাদের এখন এক্সিস্ট করে গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড, 50% of the employee they need upskilling within 2025,
এবং যদি তারা আপস্কিলিং করতে না পারে নিজেদেরকে, তাহলে তারা কিন্তু ডাউন ট্রেন্ডে চলে যাবে, ক্যারিয়ার গ্রোথ স্টাক হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম সেম রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে মোস্ট ইন ডিমান্ড স্কিল, যেটা 2025 সালের পরে প্রয়োজন হবে এবং 2027 সালের পর এটা আরও বেশি প্রমিনেন্ট হবে, 3টা মোস্ট ইন ডিমান্ড স্কিলের মধ্যে একটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স, অর্থাৎ বিজনেসের ডেটা দেখে ডেটা ড্রিভেন ডিসিশন নেওয়া। সেকেন্ড মোস্ট হচ্ছে যে গ্লোবাল সাপ্লাই চেন এবং বিজনেস মডেল। এটা বুঝতে হবে, বিকজ এটা না বুঝলে সে বিজনেস করতে পারবে না। বিজনেস নিয়ে আসা, কাস্টমারকে স্যাটিসফাই করা, সাপোর্ট দেওয়া, কনজিউমারের মাইন্ডসেট বোঝা, তারপর হচ্ছে যে প্রোডাক্টের ট্রেন্ড, এই জিনিসগুলো সে বুঝতে পারবে না। সো এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে আপনার ডিজিটাল ট্রান্সফরমেশন স্কিল। সো এই যে টপ 3 স্কিল, এরপর আরও স্কিল আছে। তো এই স্কিলগুলা এই নামে কোনো ট্রেনিং প্রোগ্রাম আমরা সাধারণত আমাদের এই ইন্ডাস্ট্রিতে দেখি না। তাহলে এখন আপনার কি মনে হয়, আমরা যদি ট্রেডিশনাল মডেলে ট্রেনিং দিতে থাকি, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে ওনাররা বা হচ্ছে সিইও তারা ট্রেনিংয়ের প্রতি ইন্টারেস্টই হারায় ফেলবে, বিকজ এই ট্রেনিংটা ডিরেক্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করতে হয়তো অনেক সময় নিচ্ছে। সো এই জায়গায় মানে এইচআর প্রফেশনালরাও হয়তো এই জিনিসটা ওইভাবে জানেন না, বা তারাও, সবার কথা বলবো না, হয়তো অনেকেই স্টাডিও করেন না যে ওকে নেক্সট কোন স্কিলটা বেশি দরকার। বিকজ একজন পিপল যখন সে একটা ডিপার্টমেন্টে কাজ করতেছে, সে হয়তো ওইভাবে সময় পাবে না। বাট এই জিনিসগুলো, এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বললাম বা ম্যাকেনজির যে স্কিল অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো, এগুলো কিন্তু এইচআর স্টাডি করতে পারে। আপনি বলেছেন ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, শুধু যে ডিপার্টমেন্ট হেডের উপর যদি আমরা ছেড়ে দিই, অনেক ক্ষেত্রে হয়তো সেটাও হবে না। সেখানেও এইচআর এর একটা ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে। এখানে দেখা যাচ্ছে এইচআর এর অনেক গুরুত্বপূর্ণ রোল আছে, বাট কথা হচ্ছে যে এই রোলটা তারা প্লে করবে কিনা বা করার ইচ্ছা আছে কিনা। এখন এইচআর এরও আমার মনে হচ্ছে এক ধরনের ট্রেনিং দরকার। এক্স্যাক্টলি, ওটাই বলতে চাচ্ছিলাম যে এই যে এত কিছু ডিজিটালাইজেশন হচ্ছে, নতুন ডিমান্ড আসছে, ট্রান্সফরমেশন হচ্ছে, বিজনেস আসলে এইচআর কে, যেখানে গ্যাপটা আমাদের দেশে এখনো রয়ে গেছে যে এইচআর কে হচ্ছে পিপল প্লাস বিজনেস, হ্যাঁ, এই দুইটাকে অ্যালাইন করে কাজ করতে হবে। বাট আমরা হয়তো অনেকেই শুধু বুঝি যে এইচআর মানে হচ্ছে হিউম্যান, সো হিউম্যানকে কিভাবে ডেভেলপ করা যায়, বাট এইটার সাথে যে আবার বিজনেসকে লিঙ্ক করতে হবে, তাকে কেন আমি ডেভেলপ করব, এই ডেভেলপ করলে আমার বিজনেসে কি ইফেক্ট পড়বে, ওইভাবে সবাই আসলে প্রপারলি আমরা এটাকে লিঙ্ক করতে পারছি না, যার ফলে রেজাল্টগুলিও ছত্রভঙ্গভাবে আসছে, হয়তো আসছে। বা ট্রেনিংয়ে যেটা বললেন যে হ্যাঁ, সেটা গতানুগতিক ট্রেনিং হোক, আধুনিক হোক, ট্রেনিংয়ে কিন্তু আমরা কিছু অ্যাচিভ করি, কোনো কিছুই আমরা লস করি না। হ্যাঁ, যে আমি সব সময় যেখানেই সেশন করি বলি যে হ্যাঁ, ট্রেনিংয়ে আসছেন, বসেন, আপনি কিছু হারাবার ভয় নাই, হ্যাঁ, দিন শেষে একটা ওয়ার্ড হলেও হয়তো নিয়ে যাবেন, এটাই হচ্ছে ট্রেনিংয়ের মূল লক্ষ্য। তো এই জায়গাটা থেকে হচ্ছে যে আসলে এইচআর এরও আপগ্রেডেশন দরকার। এখন আপগ্রেডেশনের জায়গায় যে এই যে বিজনেস স্ট্র্যাটেজি বা বিজনেসের সাথে সেন্স বোঝা, বিজনেসের জন্য আমার আগামীতে কি ধরনের পিপল লাগবে, কি ধরনের স্কিল লাগবে, কোন স্কিলটা আমার গ্যাপ আছে, কোনটাকে আমার সামনে 5 ইয়ার্সের মধ্যে ডেভেলপ করলে আমার বিজনেস ওটার সাথে অ্যালাইন থাকবে, এটার জন্য কিন্তু এইচআর কে আসলে বিজনেস স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। এখন বোঝার জন্য কিন্তু সেই অ্যাক্সেসটা থাকতে হবে। এখন আপনি যে বললেন যে হ্যাঁ, অনেক এইচআর বোঝে, অনেক এইচআর বোঝে না, বাট সব এইচআর এর কি অ্যাক্সেসটা আছে কিনা এই বিজনেস বোঝার জন্য? অনেক অর্গানাইজেশনই মনে করে এইচআর ইজ এইচআর, ওরা হচ্ছে মানুষজন নিয়ে ব্যস্ত থাকবে, লোক রিক্রুট করবে, বিদায় করবে, ট্রেনিং করাবে, বাট আমরা বিজনেসে কি হচ্ছে এটার ধারে কাছে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে, এইচআর কিন্তু কিছুই জানে না বিজনেস স্ট্র্যাটেজি কি চলছে। অথচ ওইখান থেকে কিন্তু এইচআর এর জার্নিটা যদি শুরু হয়, হি ক্যান আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে, চ্যালেঞ্জটা কোথায়। প্রত্যেকটার সাথে আসলে পিপল এনগেজমেন্টের একটা বিষয় জড়িত, যেখানেই বিজনেস সেখানেই পিপল। সো কোন জায়গায় আমার কি ধরনের পিপলের আসলে গ্যাপ রয়ে গেছে, কোথায় আমার ডেভেলপমেন্ট দরকার, তো ওই জায়গাটায় আসলে এইচআর এর অ্যাক্সেসটাকেও এনশিওর করতে হবে এবং এইচআর কেও সেই নলেজটা দিতে হবে, দেওয়ার সুযোগ দিতে হবে, বা এইচআর কেও উইলিংলি আসলে যেই আমাদের চ্যালেঞ্জিং সময় আসছে, আদারওয়াইজ বিজনেস এবং পিপলকে আসলে অ্যালাইন করা কোনোভাবেই সম্ভব হবে না। সো বেসিক্যালি আমরা যেটা দেখলাম যে এইচআর কেও বিজনেস বুঝতে হবে স্ট্র্যাটেজিক্যালি, এবং মানে এইচআর এ যিনি বিশেষ করে ট্রেনিং এ কাজ করেন, তার কাজটা আসলে এরকম না যে শুধু ট্রেনিং এর একটা ক্যালেন্ডার বানানো এবং এটা অ্যাটেন্ডেন্স গুলো কালেক্ট করা। তো বেসিক্যালি ট্রেনিং কিসে দরকার এবং আমাদের এখন বিজনেস প্রবলেমটা কি এবং এটা সলভ করার জন্য কি করতে হবে, কি ধরনের ট্রেনিং লাগবে, এটা তাকেও বুঝতে হবে। এবং ডেফিনেটলি বিজনেসে যিনি ওনার আছেন, ম্যানেজমেন্ট আছেন, সিইও আছেন, তাকেও যেটা করতে হবে এইচআর কে স্ট্র্যাটেজিতে ইনক্লুড করতে হবে। রাইট। সো একটা এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি, কিছুদিন আগে আমরা একটা ফ্যাক্টরিতে দেখলাম যে যখন কাটিং শুরু হয়, কাটিং এর পরে তো সোয়িং হচ্ছে, ফিনিশিং হচ্ছে। কাটিং করার সময় দেখা যাচ্ছে যে 105 পিস কাটিং করা হচ্ছে, এরপরে হচ্ছে সোয়িং হচ্ছে, ফিনিশিং হচ্ছে। প্যাকিং এ গিয়ে আসলে 100 পিস প্যাকিং করার কথা বা 102 পিস প্যাকিং করার কথা, কিন্তু প্যাকিং এ গিয়ে দেখা যাচ্ছে 105 পিস কাটিং করলাম, প্যাকিং এ গিয়ে যেখানে 102 পিস হওয়ার কথা সেখানে হচ্ছে 98 পিস। তাহলে এই যে এডিশনাল যে ওয়েস্টেজটা হচ্ছে, যেটা বাজেটের বাইরে, এই এডিশনাল ওয়েস্টেজের কারণে কোম্পানি বটম লাইন নেগেটিভে যাচ্ছে।
দেখা যাচ্ছে যে 7% পর্যন্ত একটা প্রোডাক্টের রেভিনিউয়ের 7% পর্যন্ত লস হয়ে যাচ্ছে জাস্ট হচ্ছে যে এই কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত ওয়েস্টেজ বেশি হওয়ার জন্য। এখন আমরা যদি এরকম একটা স্ট্র্যাটেজি সেট করি যে এই ওয়েস্টেজটা 7% থেকে কমিয়ে 2% নিয়ে আসবো, এখন এই যে স্ট্র্যাটেজি আপনি বলেন রুদ্ধদ্বার বৈঠকে ডিসিশন হয়ে গেল, এখন ডিসিশন হওয়ার পরে এখন এটা তো বলার সাথে হবে না, হলে তো এতদিন হয়ে যেত, তাহলে কেন হচ্ছে না? এখানে অনেকগুলো স্টেপস ইনভলভ। ফার্স্ট অফ অল এটা অ্যাসেসমেন্টের দরকার আছে যে কেন 7% যাচ্ছে এবং কোন স্টেজে কত পার্সেন্ট যাচ্ছে। দেন হয়তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ওকে এটা কি ফ্যাব্রিকের ইস্যু ছিল বা ম্যাটেরিয়ালের ইস্যু ছিল, নাকি এটা প্রসেসের ইস্যু, নাকি এটা হচ্ছে যে কোয়ালিটি কোনো ইস্যু ছিল, সো অথবা মিসিং হয়ে গেল, হ্যাঁ মিসিং হতে পারে, রাইট, ঠিক বলছেন যে হারা যেতে পারে। সো এগুলো আইডেন্টিফাই করা এবং যে যেটার জন্য রেসপন্সিবল তাকে আবার হচ্ছে যে ইমপ্রুভমেন্ট ইনিশিয়েটিভ নিতে হবে, সেই ইনিশিয়েটিভগুলো নিয়ে সঠিক সময় ইমপ্লিমেন্ট করতে হবে, অনলি দেন হয়তো এটা পসিবল। সো এখানে অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ, এখানে প্ল্যানিং এর ব্যাপার আছে, তারপর এখানে আইয়ের ব্যাপার আছে, কোয়ালিটির এখানে ইনভলভমেন্ট আছে, তারপর এখানে হচ্ছে সাপ্লাই চেইন যারা ম্যাটেরিয়াল কিনতেছে তাদের ইনভলভমেন্ট আছে, এইচআর এর ইনভলভমেন্ট আছে, বিকজ এইচআর হচ্ছে রাইট পিপল যদি রাইট স্কিলে হায়ার করে তাহলে কোয়ালিটি ইস্যু কম হবে, তাহলে এইচআর এরও এখানে একটা ভূমিকা আছে। তো এই ভূমিকাটা বাদ দিয়ে বাকি স্ট্র্যাটেজি যদি আমি সেট করি তাহলে হবে না। আবার এই প্রবলেম সলভ করার জন্য আমি যদি নন প্র্যাকটিশনারকে দিয়ে ট্রেনিং অ্যারেঞ্জ করি সেটাতেও কিন্তু প্রবলেমটা সলভ হবে না। সো আলটিমেটলি কি হচ্ছে ট্রেনিং এর প্রতি অনেকেরই কি হচ্ছে মানে মনে হচ্ছে যে ট্রেনিং দিয়ে কিছু হয় না, ইন্টারেস্টটা কমে যাচ্ছে, ট্রেনিং দিয়ে মনে হয় কিছু হয় না, অথচ মানে যত উন্নত দেশ যত বেশি ট্রেনিং দেওয়া হচ্ছে তাহলে তারা কি বোকা? যারা ভালো কোম্পানি মাল্টিন্যাশনাল ভালো অর্গানাইজেশন তাদের ট্রেনিং আরো বেশি দিচ্ছে, তারা তো ডেফিনেটলি না বুঝে এটা করতেছে না, তো কখনোই মানি ওয়েস্ট করবে না, কখনোই না। এখন আমরা এটা আসলে কোথা থেকে শুরু করতে পারি এই যে চেঞ্জটা, মানুষকে বোঝানো ট্রেনিং কি ধরনের ট্রেনিং করা দরকার, কাদের মাধ্যমে ট্রেনিং করা দরকার, এবং ট্রেনিং ছাড়া যে স্ট্র্যাটেজি অ্যাচিভ হবে না, এই জিনিসগুলো এইচআর একদিকে চিন্তা করে, আপনি যেটা বললেন রুদ্ধদ্বার বৈঠক আরেকদিকে চিন্তা করে, এটাকে আমরা অ্যালাইন করবো কিভাবে? এটাকে অ্যালাইন করার জন্য আসলে যেহেতু বিজনেসটা হচ্ছে ওনারের ম্যানেজমেন্ট, সো ওনাদেরকে এই জায়গাটা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ এইখানে আমাদের এই প্রবলেমটা আছে, সো আমরা এটাকে সলভ করতে চাই, আমরা এইচআরকে ইনভলভ করতে চাই, আমরা ট্রেনিং এর ইফেক্টিভনেস চাই। তো দেন হচ্ছে প্রপার যারা প্রফেশনাল, সেটা এইচআর প্রফেশনালের মধ্যে যারা ট্রেনিং ডেভেলপমেন্ট লার্নিং নিয়ে যাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সো ওনারা হচ্ছে অর্গানাইজেশনকে অ্যাসেসমেন্ট করতে পারে, ইভ্যালুয়েশন করতে পারে যে তাদের লার্নিং ট্রেনিং এর জায়গাটায় আসলে কোথায় কোথায় সুযোগ আছে, কোথায় হলে অর্গানাইজেশনের ইফিসিয়েন্সিতে ইফেক্ট হবে, অর্গানাইজেশন কালচার চেঞ্জ হবে, সিস্টেম ডেভেলপ হবে, বা নতুন একটা সিস্টেম এসেছে ওটার পারফেকশন হচ্ছে না, কেন হচ্ছে না, হ্যাঁ কোথায় নিউ মানে নতুন ম্যান পাওয়ার কোথায় লাগবে, নাকি আমার ম্যান পাওয়ারকে আমি ট্রেন করে ওই প্লেসটাকে রিপ্লেস করতে পারবো। এই যে ওভারঅল যদি সিনারিওটা আসলে একটা অর্গানাইজেশনকে প্রপারলি, যেটাকে ডায়াগনোসিস বলি আমরা, যে একটা অর্গানাইজেশনকে ডায়াগনোসিস করা লার্নিং বা ট্রেনিং পার্সপেক্টিভ থেকে যে তাদের স্কিলের গ্যাপ কোথায়, সেটা সফট স্কিল হোক আর হার্ড স্কিলস বোথ দুইটাই হতে পারে। সো দুইটার যেই গ্যাপটা আমরা যদি ডায়াগনোসিস করে অ্যাসেস করতে পারি এবং সেটা নিয়ে যদি একটা লার্জ স্কেলে একটা বছরের শুরুতে বা মেবি 1 বছরে হবে না, হ্যাঁ 2 বছর হতে পারে, 3 বছর, এটাকে যদি প্রপারলি আমরা চক আউট করে প্ল্যান করে কোন ট্রেনিং কত সময়ের জন্য হবে, এবং শুধু ট্রেনিং করালেই তো হবে না, সেই ট্রেনিংয়ের কন্টেন্টটা কি হবে, যাকে আমি ট্রেনিং করাচ্ছি তাকেও আমার ক্লিয়ার করতে হবে হোয়াই দিস ট্রেনিং। এখন আমরা অনেক সময় ডেকে নিয়ে বসিয়ে দিই, সত্যি কথা যেটা, হ্যাঁ ডেকে বসিয়ে দেই, কিছুক্ষণ শুনে চলে যায় বা ট্রেনিং করে। অতএব যে ট্রেনিং করবে তার শুরুতে আমি বলেছি তার নিজেরও একটা কমিটমেন্ট থাকবে, তার একটা মাইন্ডসেট আগে বিল্ড আপ করতে হবে। সো সফট স্কিলকে আপনি যাই বলেন, বাট শুরুতে আসলে সফট স্কিলের দরকার। যখনই আমি তাকে হার্ড স্কিলের ট্রেনিং করাবো তার আগে তাকে আমার সফট স্কিল করতে হবে, তার মাইন্ডসেট, যে তার মাইন্ডসেট পরিবর্তন হলে দেন সে হার্ড স্কিলটাকে ভালোভাবে পজিটিভলি অ্যাচিভ করতে পারবে, ওটার প্রতি তার ইন্টারেস্ট গ্রো করবে। সো এইভাবে যদি আমরা টোটাল ডায়াগনোসিস, অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডায়াগনোসিস করে এবং একটা ডেডিকেটেড টিমের মাধ্যমে, আসলে ওই যে যেটা বললাম যে অপারেশনাল এইচআর, সে দেখছে ফ্যাক্টরিতে কি হচ্ছে, এদিকে এই হয়ে যাচ্ছে, ওইদিকে অডিট আসছে, হ্যাঁ ওইদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা, সিকিউরিটি সমস্যা, অ্যাটেন্ডেন্স সমস্যা, ওই দৌড়ের মধ্যে থেকে আসলে এই কাজ হয় না। হ্যাঁ এটার জন্য আসলে ডেডিকেটেড টিম লাগবে। ডাক্তার যেমন একটা পেশেন্টকে খুব নিবিড়ভাবে ডায়াগনোসিস করলে দেন বলতে পারে যে হ্যাঁ রোগীর কোথায় কোথায় প্রবলেম আছে, সো একটা ডেডিকেটেড এইচআর বা লার্নিং টিমকে হচ্ছে এটাতে এনগেজ করতে হবে যে হ্যাঁ তোমার কাজ হচ্ছে কোনো অপারেশন যে কে কি করলো ওটা না, জাস্ট অর্গানাইজেশন সুস্থ আছে কিনা, কোথায় কি কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ সেইটাও জাস্টিফাই করে যে স্কিল
আসপেক্টে এইভাবে যদি একটা টিম ডেডিকেটেডলি কাজ করে, প্ল্যান করে, দেন রিসোর্স পারসন সেট করে, সেটা হতে পারে যেটা আমরা বলেছি পজিটিভ নেগেটিভ, সেটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে, দেন এটাকেও জাস্টিফাই করার সুযোগ আছে। যেমন আপনি বললেন যদি হার্ড স্কিল এটা একটা সফট স্কিল হয়, সেটা তো আমার অবশ্যই আউটসাইড থেকে একটা এক্সটার্নাল ট্রেনার প্র্যাকটিশনারকে তাকে আমরা প্র্যাকটিশনার নিয়ে আসতে পারি। সো সেই ক্ষেত্রে সে আমার ফ্যাক্টরিতে কাজ করেছে কিনা এটা আমার জানা জরুরি না, কিন্তু ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলে ভালো হয়। সো একেবারে 100% তো হবে না, কিন্তু আমরা যদি ঠিক এইভাবে চক আউট করি, আই থিঙ্ক যে অ্যাচিভমেন্টটা বুঝতে পারবো আমরা। এটা কিছুটা হলেও বোঝা যাবে যে হ্যাঁ ট্রেনিং এর ইম্প্যাক্টটা যে পজিটিভলি আসছে, কত দূর আসছে, এবং ট্রেনিং এর লেন্থটাকে আরো যদি আমরা বৃদ্ধি করি, বাজেটটাকে যদি আরো বড় করি, তাহলে আমি আরো পাবো। এই যে হোপটা, এই পথটা অন্তত দেখা যাবে যে ট্রেনিং আসলে একেবারে ইউজলেস, এটার পিছনে অনেকগুলি কারণ। এইখানে পার্টিসিপেন্টও একটা কারণ। পার্টিসিপেন্ট যদি চায় যে না আমি শিখবো না, তাহলে তো শিখতে পারবে না। তো দেন এখানে ট্রেনার একটা বিষয়, দেন কন্টেন্ট একটা বিষয়, দেন তার ল্যাকিংস কোথায় সেটাও একটা বিষয়, এবং কেন ল্যাকিং এটা না জেনে যদি আমি ট্রেনিং করাই তাহলে তো হবে না যে হ্যাঁ সে এটা পারে না, কেন পারে না, এটা কি তার উইদিন টিমের মধ্যে প্রবলেম নাকি তার ইন্ডিভিজুয়াল প্রবলেম। সো এইভাবে কিন্তু কিছু প্রোগ্রাম টিমের মধ্যেও করাতে হবে, শুধু ইন্ডিভিজুয়ালি না। যে হ্যাঁ এই টিমের মধ্যে হয়তো একজন বেশ ভালো বুঝে, দুইজন ভালো বুঝে, তারপরেও টিম সহ এটাকে অর্গানাইজ করলে দেন এটা কানেকশনটা, এনগেজমেন্টটা সবার মধ্যে সমানভাবে হবে। সো এই যে ডিপার আসপেক্টে ট্রেনিং লার্নিং নিয়ে চিন্তা ভাবনা, আই থিঙ্ক যে আমাদের খুব হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া হয়তো আমরা ওইভাবে চিন্তা করি না, যেটা অন্যান্য কান্ট্রিগুলিতে এই জায়গাটা মানে ট্রেনিং হ্যাঁ ট্রেনিংটাকে একটা কম্পালসারি একটা পার্ট এবং অনেক বড় একটা অংশ জুড়ে দেওয়া হয়। বাট আমরা কিন্তু এখনো অপশনাল জায়গায়, যখন মানুষ ফ্রি আছে, আচ্ছা কাজ নাই, হ্যাঁ কিছু ট্রেনিং অর্গানাইজ করেন, কিন্তু যখন বিজি টাইম থাকে তখন কেউ অ্যালাউ করে না। হ্যাঁ দেন ওই যে আপনি বললেন যে কখনো কখনো হয়তো টার্গেট মিস হয়ে গেল, দেখুন ম্যানেজমেন্টের মন খারাপ, ওই টাইমে কিসের ট্রেনিং। হ্যাঁ বাট ট্রেনিংটাকে যদি আমি ধরে না রাখি, নিয়ে না যাই, তাহলে তো সামনে আমার আরো বেশি সম্ভাবনা আছে যে আরো খারাপ কিছু হওয়া। সো এইখানে আসলে পেশেন্সের জায়গাটা অনেক বেশি, যেহেতু এটা একটা স্কিল, এমন যে একজন ডেলিভারি দিবে, সে শুনবে, সে তার জায়গায় পারফর্ম করবে, কতটুকু করলো সেটাকে ভিজিবল করা, এটা একটা বেশ মানে অনেক বড় একটা ব্যাপার এবং খুব স্লোলি যায়। তো এইখানে প্যাশন এবং প্যাশেন্সটা ধরে রাখা এবং রাইট টিমকে রাইট কাজটা করতে দেওয়া, তাদেরকে প্রপার অ্যাক্সেস দেওয়া, অথরিটি দেওয়া, আবার যারা এটা বুঝে তাদেরকে করতে দেওয়া, অনেকগুলি বিষয় আসলে জড়িত। হ্যাঁ যার ফলে আমরা হয়তো কোথাও একটু অ্যাচিভ করি, আবার কোথাও মিস হয়ে যায়, এটাই চলছে আর কি ডে বাই ডে। এই যে আপনি বললেন যে স্ট্র্যাটেজিক পার্ট বা এইচআর আমরা কি বলি, এইচআর এজ এ স্ট্র্যাটেজিক পার্টনার, রাইট? সো আমরা জানি যে আমাদের দেশে বর্তমান সময়ে অনেকগুলো ফ্যাক্টরি স্ট্রাগল করতেছে, এন্ড স্ট্রাগল করার পিছনে তো অনেক কারণ আছে। ডেফিনেটলি বিভিন্ন প্যারামিটারে তাদের উইকনেস থাকার কারণে আলটিমেটলি প্রফিটেবিলিটি নেগেটিভ হতে পারে, যে তাদের ওখানে ওয়েস্টেজ বেশি, হতে পারে ইফিসিয়েন্সি কম, হতে পারে ম্যান পাওয়ার কস্ট অনেক হাই বিকজ নাম্বার অফ পিপল অনেক বেশি, রিকোয়ারমেন্টের থেকে বেশি পিপল আছে। আবার এটাও হতে পারে যে তাদের ওখানে অ্যাবসেন্টিজম প্রচুর, সো দেখা যাচ্ছে যে নন প্রোডাক্টিভ টাইম বেশি হচ্ছে। তো অনেকগুলো কারণ বের হতে পারে যে কেন ফ্যাক্টরিটা প্রফিটেবল হচ্ছে না। এখন এই কিছু রোল আছে ফ্যাক্টরিকে প্রফিটেবল করার জন্য এইচআরকে সরাসরি অ্যাকশন নিতে হবে, আবার কিছু জায়গায় অন্য ডিপার্টমেন্ট অ্যাকশন নিবে, কিন্তু এইচআর এনশিওর করবে, এইচআর এটাতে সাপোর্ট দিতে হবে, এনশিওর করবে যে অন্যরা যে অ্যাকশন নিচ্ছে এইটার জন্য সে রেডি কিনা। এখন আমি যদি কিছুই না করি তাহলে এই বছর গত বছরের মতোই হবে। এক্স্যাক্টলি, ইফ উই চেঞ্জ নাথিং উইল চেঞ্জ। সো এখানে এইচআর এর রোলটা আসলে ডাবল। ফার্স্ট অফ অল নিজে পারফর্ম করতে হবে, সেকেন্ড হচ্ছে আরেকজনকে পারফর্ম করাইতে হবে, অন্যরা প্রপারলি পারফর্ম করছে কিনা সেটাও মনিটর করতে হবে, পারফরম্যান্সও মেজার করতে হবে। তো দেখা যায় যদি আমরা এইচআর এর পারফরম্যান্স পার্টটা চিন্তা করি যে এইচআর নিজে কোন কাজগুলো করে। সো আমরা একটু আগে যেটা দেখলাম যে একটা ফ্যাক্টরি প্রফিটেবল হচ্ছে না, এইচআর এর একটা বড় পার্ট হচ্ছে যে হেড কাউন্টটাকে বাজেটের মধ্যে রাখা। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে জাস্ট বিকজ অফ হেড কাউন্ট কন্ট্রোলে না থাকার কারণে ফ্যাক্টরি কিন্তু লসে চলে যেতে পারে, এটা একটা সিঙ্গেল রিজনই এনাফ। আবার এরকম হতে পারে যে মানে অ্যাবসেন্টিজম অনেক বেশি হাই হওয়ার কারণে 7%, 8%, 11% হওয়ার কারণে ফ্যাক্টরি প্রফিটেবল হচ্ছে না। এই দুইটা মানে আরো বেশ কয়েকটা এরিয়া আছে, বাট এই দুটো খুবই প্রমিনেন্ট এরিয়া যেখানে এইচআর কে ডিরেক্টলি ভ্যালু অ্যাড করতে হবে এবং এটা অবশ্যই ওই বিজনেসের স্ট্র্যাটেজির অংশ হিসেবে। তো এইচআর তখন বুঝবে যে ওকে আই নিড টু কন্ট্রিবিউট অন দ্য প্রফিটেবিলিটি। একটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রিবিউশন, আর একটা হচ্ছে বাকিরাও যে কন্ট্রিবিউট করতেছে সেটাতেও তাকে মানে এনশিওর করতে হবে। এখন এই যে এইচআর যে এভাবে চিন্তা করবে, ফার্স্ট অফ অল মানে আমাদের দেশের
সব স্টুডেন্টরা কি এইচআরকে ক্যারিয়ার হিসেবে দেখে কিনা। এখন যদি এরকম হয় যে শুধু মানে টিয়ার 1 যারা হচ্ছে প্রফেশনাল এই ইন্ডাস্ট্রিতে আসতেছে, টিয়ার 1 চলে যাচ্ছে মার্চেন্ডাইজিং এ, সাপ্লাই চেনে, টিয়ার 2, 3 করে সর্বশেষে দেখা যাচ্ছে যে এইচআরে আসে। সবার জন্য এটা অবশ্যই প্রযোজ্য না, বাট এখন এইচআরও যে একটা ভালো ক্যারিয়ার হতে পারে এই জিনিসটা অনেকে বিশ্বাসই করতে চায় না, ভাবে যে আপনি বলছেন যে এইচআর ও আর কি করবে। তো মানে এটা তো ভুল ধারণা, বরং এইচআরই কি করবে, নিজে পারফর্ম করবে, নিজের কিছু কন্ট্রিবিউশন আছে ডিরেক্ট, প্লাস অন্যদেরকে দিয়েও কন্ট্রিবিউট করাতে হবে। সো এই জায়গায় দুর্বল রিসোর্স হলে কিভাবে হবে, এই জায়গায় তো আমাদের সবচেয়ে স্ট্রং রিসোর্স লাগবে, রাইট? সো এখন দেখা যাচ্ছে যে আমাদের এই পডকাস্ট হয়তো ইয়ং জেনারেশন অনেকেই দেখবে, এখন তাদেরকে কিভাবে আমরা কনভিন্স করতে পারি, বা মানে এইচআরও যে একটা লুক্রেটিভ ক্যারিয়ার এটা আমরা কিভাবে তাদেরকে কনভিন্স করতে পারি? এটা হচ্ছে এইচআর লুক্রেটিভ ক্যারিয়ার কিনা আমি জানি না, বাট এইচআর রিয়েলি একটা নাইস ক্যারিয়ার আমি বলবো যে। আর আমি আপনি যেমন আজকের পডকাস্টে হবে, আমিও বিভিন্ন সেমিনারে যখন কথা বলি যে অন্যদেরকে কনভিন্স করার জন্য, আমি সবাইকে বা অন্যরা যখন বলে যে আমি ইন্টারেস্টেড এইচআর এর জন্য, তখন আমি তাদেরকে শুধু একটা কথা বলি যে হ্যাঁ, তুমি কি হচ্ছে মানুষের প্রতি ইন্টারেস্টেড কিনা, মানুষের গ্রো করা দেখলে তোমার মন আনন্দে নেচে ওঠে কিনা। যদি তোমার মধ্যে এই ফিলটা না থাকে তাহলে তুমি এইচআরে এসো না। আচ্ছা, হ্যাঁ, সো তার মধ্যে আসলে শুধু নিজে গ্রো না এইচআরে, হ্যাঁ, যে একজন মার্চেন্ডাইজার হয়তো অনেক টপে উঠে যাবে, সে একদিন সিইও হবে, বাট এইচআরকে হচ্ছে ওই যে যেটা বললেন, সে নিজে গ্রো, তার স্বপ্নটা থাকবে, পাশাপাশি তার মূল ভ্যালুসটাই হবে যে আমি হচ্ছে অন্যের বেড়ে ওঠা দেখার মধ্যে সবচেয়ে বেশি আমি ফিল করি, তাহলে গিয়ে আমি অর্গানাইজেশনকে আমার এইচআর এর ভ্যালুসটা দিতে পারবো যে হ্যাঁ, কোথায় কে কি প্রবলেমে আছে, কি আছে, তাকে আমি ডেভেলপ করব। সো আসলে শুরুতে আসলে মাইন্ডসেটটা দরকার। আর এইচআর এর জন্য এখন যদিও অনেকে এইচআর ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে এসে এইচআর এ জয়েন করছে, বাট একটা সময় কিন্তু এই সিচুয়েশন ছিল না। সব ধরনের এইচআর এ আসলে মাল্টি টাইপ অফ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, যে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একেবারে বাংলা বলেন হোয়াটএভার, সবাই এইচআর এর অ্যাক্সেসটা ছিল, আই থিঙ্ক এখনো আছে। কারণ এটার মধ্যে আসলে মেইনলি হচ্ছে যে তার মাইন্ডসেট, তার বিহেভিয়ার, তার ফোকাস পয়েন্টগুলি আসলে এইচআরে কাজ করে, যে এটার জন্য একেবারে নির্দিষ্ট কোনো সাবজেক্টে পড়ে আসতে হবে এটাও ম্যাটার করে না, কারণ ডে বাই ডে সে গ্রো করতে পারে, যদি ওই যে তার মধ্যে ওই ইচ্ছাটা থাকে যে হ্যাঁ, আমি মানুষকে ভালোবাসি, আমি মানুষকে গ্রো করানো দেখতে আমার মানে সবচেয়ে বেশি আনন্দিত হই, এবং পাশাপাশি আমি গ্রো করতে চাই। এই বিষয়টা সবচেয়ে বেশি আসলে ইয়াং জেনারেশনকে আমি বলবো যে শুধু লুক্রেটিভ ক্যারিয়ার হিসেবে না, হ্যাঁ, যে আমি লুক্রেটিভ জব মানে যে হ্যাঁ, মেবি আমার খুব প্রমোশন হবে, অনেক স্যালারি হবে, সবাই অনেক সম্মান করবে, এইচআর এর অনেক পাওয়ার আছে, সো আমার অনেক বেশি কন্ট্রোলিং থাকবে, ওই অ্যাসপেক্টে না। এটা খুবই পজিটিভ অ্যাসপেক্টে যদি হয়, যারা এই জায়গাটায় ফিল করে তাদের এইচআর এর ক্যারিয়ারে আসলে তারা ভালো করতে পারবে। এবং তারা এইচআর এর কন্ট্রিবিউশনটা যদি চিন্তা করি, আপনি যেটা বললেন যে মার্কেটিং, সে অর্ডার নিয়ে আসতেছে, অর্ডার নিয়ে আসলে অর্ডার এক্সিকিউট হচ্ছে, এরপর হচ্ছে যে এখান থেকে কোম্পানি প্রফিট করছে। এখন এইচআর এর যে বিষয়টা, এইচআর যখন কোনো একটা কন্ট্রিবিউশন করে এটাও কিন্তু কম না, এটা লং টার্ম একটা ইম্প্যাক্ট থাকে। সে যখন কোনো একটা পিপলের ট্রেনিং এর অ্যারেঞ্জ করবে, হার্ড স্কিল, সফট স্কিল, মিক্সড যাই হোক, তার যে লাইফ টাইম যে অ্যাচিভমেন্ট করবে, এটাতে কিন্তু এইচআর এর একটা কন্ট্রিবিউশন আছে অবশ্যই। সো যদি কেউ কন্ট্রিবিউট করতে চায় কান্ট্রি লেভেলেও, হ্যাঁ, আমার মনে হয় এইচআর থেকে একটা ভালো সুযোগ আছে যে বেশি পরিমাণ কন্ট্রিবিউট করার। অবশ্যই অবশ্যই, যেটা আমি বললাম যে একটা ইন্ডিভিজুয়ালকে বললাম যে তার যদি ভালো লাগে তাকে, দ্যাট মিন্স আমার ভালো লাগে, আমি অনেক মানুষকে গ্রো করতে থাকবো। সো অনেক মানুষ যখন গ্রো করবে, অটোমেটিক্যালি এটা আমার ন্যাশনাল অ্যাসপেক্টে একটা বড় ইফেক্ট পড়বে, যে যত বেশি মানুষ গ্রো করবে, যত তাদের ক্যারিয়ার আপডেট হবে, তত বেশি আমাদের একটার মধ্যে ন্যাশনাল একটা ইফেক্ট আসবে। সো এই জায়গাটাতে রিয়েলি এইচআর এর অনেক সুযোগ আছে, হ্যাঁ, যে বৃহৎ অ্যাসপেক্টে নিজেকে ইনভলভ করার, কন্ট্রিবিউট করার, নিজের জন্য, এমপ্লয়ীদের জন্য, অর্গানাইজেশনের জন্য, প্লাস দেশের জন্য। সো এটা রিয়েলি আমাকে মেন্টালি খুব, এটা আমার জন্য একটা খুব মানে প্রাউড ফিল করি আমি, যে এই সুযোগটা আই থিঙ্ক যে অনলি এইচআর এ আছে, হ্যাঁ, অন্যান্য ডিপার্টমেন্টে এটার সুযোগটা কম। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার্স ডিপার্টমেন্ট এন্ড এইচআর। আচ্ছা, এবার আমরা তো রিয়েলাইজ করলাম যে এইচআর এর মানে কন্ট্রিবিউশনটা অনেক মানে লার্জ স্কেলে করা সম্ভব। এখন আসেন যে আমরা কিভাবে এটা ইনেবল করতে পারি। এইচআর তখনই হয়তো কন্ট্রিবিউট করতে পারবে যখন সে তো এইচআর সম্পর্কে জানি, এইচআর এর এরিয়াতে তার একটা ডিপ নলেজ আছে, সে তার সফট স্কিলস আছে, সে জানে যে পিপলকে কিভাবে ম্যানেজ করতে হয়, তারপর হচ্ছে যে সে লেবার ল সম্পর্কে জানে, তারপর বিভিন্ন রুলস, পলিসি, কমপ্লায়েন্স সবই সে জানে, বিকজ এটা তার এরিয়া। তো এইচআর এরিয়াতে একটা ডিপ এক্সপার্টিস বা ডিপ নলেজ গ্রো করে। সোফার আমরা যতটুকু ডিসকাস করলাম, আমরা বুঝতে পারলাম যে লিডারশিপ এবং কমিউনিকেশন ট্রেনিং শুধু ম্যানেজমেন্ট স্টাফদের জন্য না, ইভেন যারা ওয়ার্কার লেভেলে আছে তাদের জন্য। আচ্ছা, তাহলে আমরা একটু ডিফারেন্ট লেভেলে ডিসকাশনটা শুরু করি। সেটা হচ্ছে যে
এই যে লিডারশিপ এবং কমিউনিকেশন স্কিল বা ইমোশনাল ইন্টেলিজেন্স, সফট স্কিলস যেগুলো বিশেষ করে, এই স্কিলগুলো অ্যাকর্ডিং টু লিঙ্কডইন ওয়ার্ক স্পেস লার্নিং রিপোর্ট 75% অফ দ্য কোম্পানিজ প্রায়োরিটাইজ লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশন ট্রেনিং। 75% কোম্পানিতে লিডারশিপ এবং কমিউনিকেশনের উপর ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়। বাট 89% অফ দ্য কোম্পানিজ স্ট্রাগল টু ফাইন্ড ট্যালেন্ট উইথ বোথ ক্যাপাবিলিটিস। এক্স্যাক্টলি। সো দেখা যাচ্ছে যে আমরা লিডারশিপ এবং কমিউনিকেশন ট্রেনিং প্রচুর অ্যারেঞ্জ করছি এবং প্রত্যেকটা কোম্পানি এখানে ইনভেস্ট করতেও চায় এবং ম্যানেজমেন্টও চায় যে ওকে আমার এখানে মানুষজন লিডারশিপ শিখুক, বিকজ সে চায় যে সবাই যাতে নিজে ওনারশিপ নিয়ে কাজটা করে এবং কমিউনিকেশন প্রপারলি যাতে করতে পারে কাস্টমারের সাথে ইন্টারনালি, যাতে করে কোনো গ্যাপ ক্রিয়েট না হয়। বাট স্টিল দেখা যায় যে এত ট্রেনিং দেওয়ার পরেও আলটিমেটলি অনেক সময় রেজাল্টটা শো করে না বা রেজাল্টটা ওইভাবে চেঞ্জ হয় না ট্রেনিংয়ের আগে আর ট্রেনিংয়ের পরে। এই দুই সময়ের মধ্যে বিজনেস পারফরমেন্সে তেমন একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয় না। তো ওই সময় কি হয়, ম্যানেজমেন্ট অনেক সময় উৎসাহ হারিয়ে ফেলে যে এত ট্রেনিং দিয়ে কি লাভ। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন, মানে কিভাবে আপনি শো করবেন যে দেয়ার ইজ অ্যান ইম্প্যাক্ট অফ দিস ট্রেনিং? এটা খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয় আপনি নিয়ে আসছেন যে চেঞ্জ, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে এই চেঞ্জটা কিন্তু দেখা যাবে না যে লিডারশিপ কমিউনিকেশন হয়েছে সো আমার বিজনেস ইম্প্যাক্ট হয়েছে। এটাকে আমাকে স্বীকার করতে হবে যে সামথিং চেঞ্জ। আমার লোকজনের চলন বলনে, কথাবার্তায়, তাদের কমিউনিকেশনে কিন্তু ওই ছাপটা ফুটে উঠবে। সো আর যেটা বললেন যে ট্রেনিং এর পরেও কেন ইম্প্যাক্টটা আসার কথা, তো ওই যে বললেন যে আমরা কাদেরকে করাচ্ছি, আমরা কিন্তু টপ টু বটম, আমরা যে একেবারে সিনিয়র লেভেল করাচ্ছি সেটা কিন্তু ফ্লো ডাউন করছে না। যে এই যে লিডারশিপ কমিউনিকেশনের স্টাইলটা কি হবে এটা কিন্তু আমাদের যারা ফ্লোর ম্যানেজার আছে তাদের পর্যন্ত যাচ্ছে না, দেন তাদের থেকে সুপারভাইজার পর্যন্ত যাচ্ছে না। সো আমার অর্গানাইজেশনের কালচারে কিন্তু ইম্প্যাক্ট আসছে না, মানে বিচ্ছিন্ন জায়গায় ট্রেনিংটা হচ্ছে, ওভারঅল হচ্ছে না। যেটা আপনি বললেন যে সবচেয়ে বেশি ম্যান হ্যান্ডেল করে হচ্ছে আমার সুপারভাইজার। এখন আমরা যদি চাই যে এইচআর স্ট্র্যাটেজিক লেভেলে কন্ট্রিবিউট করুক, তখন কি তার বাকি এরিয়া যেগুলো আছে, ডেফিনেটলি সে মার্কেটিং এ এক্সপার্ট হতে পারবে না, বাট তার কি একটা সার্টেন লেভেল অফ নলেজ থাকা উচিত কিনা মার্কেটিং নিয়ে, সাপ্লাই চেইন নিয়ে, প্ল্যানিং নিয়ে, ফাইন্যান্স নিয়ে? বিকজ ফর এক্সাম্পল ফাইন্যান্স যদি সে বুঝতে পারে তখন কিন্তু সেও প্রফিট লস চিন্তা করবে, কোথায় কস্ট কমানো সম্ভব থিঙ্ক করতে পারবে। আবার সে যদি মার্কেটিং সম্পর্কে কিছু জানে, মার্কেটিং সম্পর্কে একটা সার্টেন লেভেল অফ এক্সপার্টিস বা নলেজ বা ক্যাপাবিলিটিস থাকে, তখন সে বুঝতে পারবে যে মার্কেটিংয়ের কী দরকার, যেটা করলে সে বেটার মার্কেটিং করতে পারবে। একইভাবে প্ল্যানিংয়ের রোলটা কী, বা সাপ্লাই চেইন কী করতেছে, প্রফিটে এদের কন্ট্রিবিউশন কী, এদেরকে কেন হ্যাপি রাখতে হবে, বা যে আইরা কী করে আসলে, তাদের কন্ট্রিবিউশন কী, তাদের পারফরমেন্স আসলে কীভাবে মেজার করব, এই জিনিসগুলো তো এইচআরের জানতে হবে অবশ্যই। এখন আমরা অনেক কিছু চিন্তা করে দেখলাম যে এইচআরকে কতভাবে কন্ট্রিবিউট করতে হবে, বাট ফার্স্ট অফ অল এইচআরকে আগে তার নিজের ডিপার্টমেন্টে তো তার ডিপ এক্সপার্টিস আছে, এটার পাশাপাশি অন্য ডিপার্টমেন্টগুলোতেও একটা সার্টেন লেভেল অফ ডেপথ অফ ক্যাপাবিলিটিস বা এক্সপার্টিস বা স্কিল থাকতে হবে। এটা আপনি বিলিভ করেন কিনা? অবশ্যই বিলিভ করি। যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার যদি এইচআরকে হতে হয়, এইচআরকে আসলে প্রত্যেকটাতে তো এক্সপার্টাইজ আছেই সাবজেক্ট, বাট এইচআরকে টোটাল বিজনেস প্রসেসের প্রত্যেকটা জায়গায় তার মিনিমাম লেভেল অফ নলেজ থাকতে হবে, বুঝতে হবে। আদারওয়াইজ তো এইচআর এর প্রত্যেকটা জায়গায় একেবারে পিপল সিলেকশন থেকে শুরু করে রিক্রুটমেন্ট থেকে শুরু করে পারফরমেন্স ইভালুয়েশন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আসলে প্রত্যেকটা প্রসেসের সাথে ইনভলভমেন্ট আছে। সো এটা একেবারেই নেসেসারি, আর এখানে আসলে গ্যাপটা হচ্ছে। এখানে আসলে ওই যেটা বললাম, এইচআর এর খুব একটা সুযোগও হচ্ছে না যে সে টোটাল বিজনেস প্রসেসের মধ্যে তার একটা ইনভলভমেন্ট থাকবে বা সে জানবে। আবার অনেকের এটাতে ইন্টারেস্টও গ্রো করে না, যেহেতু ডে টু ডে এইচআর অ্যাক্টিভিটিস করেই সময় চলে যাচ্ছে, আমার সময় কোথায় এত কিছু জানার, যার ফলে কিন্তু এইচআর গ্রো করতে পারছে না। তো এই জায়গাটায় আসলে এখন সময় এসেছে, এবং অনেক অর্গানাইজেশন অলরেডি এইচআরকে ইনভলভ করেছে অনেক কিছুর সাথে, বাট আলটিমেটলি অর্গানাইজেশনগুলি যখন এটাকে ফিল করবে, এইচআরও যখন ফিল করবে যে আমি শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ বা এইচআর রিক্রুটমেন্ট আর সেপারেশনই আমার জব না, আমাকে বুঝতে হবে আমার বিজনেস কোথা থেকে শুরু, কোথায় শেষ, এর মধ্যে কি কি প্রসেস আছে, কোথায় কি ধরনের স্কিল প্রয়োজন হয়, কোথায় অর্গানাইজেশন সাফার করছে, কোথায় চ্যালেঞ্জ হচ্ছে, কোথায় নতুনত্ব আসবে আগামী 5 বছরে, কোথায় কোন প্রসেসে চেঞ্জ আসবে, ওইখানকার জন্য কি প্রিপারেশন নিতে হবে। সো এটা কিন্তু আলটিমেটলি আমি বলবো যে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় এইচআরকে আরো অনেক বেশি নলেজেবল হতে হবে। যে একটা ডিপার্টমেন্ট হেডকে তার ডিপার্টমেন্ট সম্পর্কে জানলেই হবে, বাট এইচআরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মিনিমাম সার্টেন লেভেলের একটা নলেজ তার থাকতে হবে, যদি সে প্রপারলি স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার হিসেবে অর্গানাইজেশনকে লিড করতে চায় এবং ম্যানেজমেন্টকে সেই সাপোর্টটা দিতে চায়। দ্যাট ইজ ডেফিনেটলি ট্রু আর কি। এই জায়গাটায় এইচআরকে অনেক কাজ করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক জানতে হবে। এটার জন্য এটার কোনো শর্টকাট একেবারেই নাই। কারণ আমি শর্টকাট করলেই আমার
হচ্ছে পিপল সিলেকশন ভুল হবে, আমি রাইট রিক্রুটমেন্ট করব না। সো রিক্রুটমেন্ট যখন রং হবে তখন আমি তাকে যত ট্রেনিং করাই এটা কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময় ফেল হবে। সো দ্যাট ইজ দি আর কি এই প্রসিডিউরগুলিতে আমাদের জায়গায় জায়গায় আসলে গ্যাপ হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, রং সিলেকশন হচ্ছে, রং ডিসিশন হচ্ছে। সো দ্যাট মিনস আপনি যে এক্সাম্পলটা দিলেন যে এইচআরকে কী কী জানতে হবে, তো আমরা সাধারণত বলি আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়াতে যে কারো যখন একটা এরিয়াতে এক্সপার্টিস থাকে তখন আমরা তাকে বলি যে আই শেপ এক্সপার্টিস। এখন এই আই শেপ তো আই এর মতো দেখতে, এর সাথে যখন আপনি যেটা বললেন যে অন্য এরিয়াতে যদি একটা সার্টেন লেভেল অফ নলেজ থাকে তখন এটাকে আমরা টি শেপ বলি, রাইট? সো এখন আমি একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করি, সেটা হচ্ছে যে হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে যে কোম্পানিজ উইথ ক্রস ফাংশনাল এক্সপার্টিস মানে টি শেপ এক্সপার্টিস স এ 21% প্রোডাক্টিভিটি ইনক্রিজ। সো যদি টি শেপ এক্সপার্টিস থাকে, এইচআর যদি বাকি ডিপার্টমেন্ট সম্পর্কেও একটা সার্টেন লেভেল অফ নলেজ থাকে, একইভাবে অপারেশনে যারা আছে তারাও যদি মার্কেটিং কিছুটা জানে, আবার যারা মার্কেটিং আছে তারা যদি ফাইন্যান্স বুঝে, কমার্শিয়াল বুঝে, আবার যে হচ্ছে যে সাপ্লাই চেনে আছে সে যদি প্ল্যানিং বুঝে, সে যদি আয়ের পার্টগুলো বুঝে, মানে সবগুলো এরিয়াতে যদি আমরা টি শেপ এক্সপার্টিস হায়ার করতে পারি, এইচআর যেহেতু রিক্রুট করে, এইচআর যদি এনশিওর করতে পারে যে প্রত্যেকটা এরিয়াতে আমরা টি শেপ এক্সপার্টিস হায়ার করব, তখন অ্যাকর্ডিং টু হার্ভার্ড বিজনেস রিভিউ 21% প্রোডাক্টিভিটি অটোমেটিক্যালি ইনক্রিজ হবে এবং 32% ইমপ্রুভমেন্ট আসবে ডিসিশন মেকিং। তার ডিসিশন মেকিং এও, কারণ তখন সে শুধু নিজের ডিপার্টমেন্ট চিন্তা করে ডিসিশন নেবে না, বাকিগুলোও সে থিঙ্ক করতে পারবে এবং তখন সে লিডারশিপ পজিশনে যাওয়াটাও কিন্তু সহজ হবে, কারণ লিডার যত উপরের পজিশন তত তো বেশি জিনিস জানতে হয়, তার ওয়াইড মানে ব্রেথটা অনেক বড় হয় তখন নলেজের। তো আমরা যদি টি শেপ এক্সপার্টিস হায়ার করতে চাই বা টি শেপ এক্সপার্টিস কোম্পানির মধ্যে ডেভেলপ করতে চাই, তো প্রথম প্রবাবলি কন্ট্রিবিউশনটা শুরু করতে হবে এইচআরকে দিয়ে, রাইট? মানে তাকে এমন ধরনের ট্রেনিং এর অ্যারেঞ্জ করতে হবে যেন সবাই টি শেপ এক্সপার্টিস হয়ে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে ওরিয়েন্টেশনটাই হবে এরকম। এইচআর যে নিউ একজন এক্সপার্ট নিয়ে আসলো, তাকে যখন অর্গানাইজেশনের ওরিয়েন্টেশন বা ইন্ডাকশনটা দিবে, ওইখানে কিন্তু টোটাল বিজনেস প্রসিডিউরের একটা ওভারভিউ চলে আসবে। সো ওই নিউ পিপল প্রথম দিনে জানবে যে এখানে কোথায় কোন প্রসিডিউর, এবং সেটা যদি ইলাবোরেটলি হয় তাহলে সে বুঝবে যে না, এখানে আমাকে কাজ করতে হলে আমাকে সবগুলি বিষয় জানতে হবে, দেন ফিজিক্যাল ব্যাপার আছে। আচ্ছা, সো ডেলোইট বলতেছে যে 92% অফ গ্লোবাল লিডার্স সেজ হাইব্রিড স্কিল, অর্থাৎ টি শেপ এন্ড সামটাইমস পিপল সে এম শেপ। এম শেপ হচ্ছে যে মানে টি শেপ তো একটা এক্সপার্টিস, এম শেপ হচ্ছে দুইটা বা তিনটা এরিয়াতে এক্সপার্টিস, বাকিগুলোতে তার জেনারেল লেভেলের নলেজ থাকে। তো ডেলোইটের মতে 92% অফ দ্য গ্লোবাল লিডার্স সে হাইব্রিড স্কিলস উইল বি এসেনশিয়াল বাই 2027। মানে 2027 সালের পর থেকে টি শেপ বা এম শেপ না হলে ওই স্কিল আসলে সাস্টেইনেবল হবে না, করাটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং সে কন্ট্রিবিউট করতে পারবে না আলটিমেটলি। তো এই যে রিস্ক, এই রিস্কটা সামনে আসতেছে, 2027 সাল খুব বেশি দূরে নাই। সো আমরা যদি বাংলাদেশ বা বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিটাকে যদি ফিউচার প্রুফ করতে চাই এবং আমাদের ক্যারিয়ারকে ফিউচার প্রুফ করতে চাই, তাহলে আমাদের সকলের ইনক্লুডিং এইচআর ডিপার্টমেন্ট এই টি শেপ এক্সপার্টিস, ইফ পসিবল এম শেপ এক্সপার্টিস ডেভেলপ করা উচিত। যদিও আমাদের দেশে এই ধরনের মানে অর্গানাইজেশন খুব কম যারা এই যে হার্ড স্কিল সফট স্কিল ব্লেন্ড ইন করে ট্রেনিং দিচ্ছে, সুযোগ কম, বাট আমার মনে হয় এখন সময় এসেছে এটা ক্রিয়েট করার। অবশ্যই, রাইট? সো মানে অ্যাজ এ ভেটেরান সিএইচআরও আপনি অনেক দিন ধরে এইচআর ফিল্ডে আছেন, তো আপনার কি মনে হয় না যে আপনাকেও এই ধরনের কাজে পৃষ্ঠপোষকতা করা উচিত বা লিড নেওয়া উচিত কিনা? অবশ্যই অবশ্যই, আমি এটাকে ফিল করি। যখন আমার 20 ইয়ার্স, এখন আমার 23 ইয়ার্স চলছে, সো আমার একটা টার্গেটই ছিল যে হ্যাঁ, আমি 20 ইয়ার্স মানে এটা একটা বড় একটা সময়, সো আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, যে ওই টাইমে আমি শুধু অপারেট করলে হবে না, সো আমাকে হচ্ছে কন্ট্রিবিউট করতে হবে টু দ্য সোসাইটি, বিশেষ করে আরএমজি সেক্টরের এমপ্লয়িদের জন্য একেবারে টপ টু বটম। সো আমি আপনার সাথে একেবারেই একমত যে এটা আসলে আমিও তো কিছু কাজ করছি, সেটাতে আমি নিজেও বুঝতে পারছি যে আমাদের কত চ্যালেঞ্জের একটা সময়। হয়তো ওইভাবে ফ্রাস্ট্রেটিং হওয়ার কিছু নয়, বাট অনেক চ্যালেঞ্জিং একটা সময়, যে ছোট বা মাঝারি অর্গানাইজেশনগুলি যারা প্রপারলি স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যান করতে পারছে না বা পারে নাই, তাদের জন্য কিন্তু টিকে থাকা সত্যিই অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আর সেখানে শুধু বিজনেস ওনার না, এখানে এইচআরও তাদের একটা অনেক বড় একটা, এইচআরের অনেক ডিসিশনের জন্য অর্গানাইজেশন অনেক বেশি ডিফিকাল্টিজে পড়ে যায়। সো এইচআরকে ওই গতানুগতিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। আর আমি লাস্ট এত বছরের অভিজ্ঞতা থেকে আমি এখন আমার একটাই হচ্ছে নিজের যে ভিশন মিশন বলেন, যে আমি হচ্ছে এই যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং সামনে যা আসছে, এই দুইটাকে লিঙ্ক করে যদি সোসাইটিতে বা আরএমজি সেক্টরে কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, আমি ডেফিনেটলি এবং ট্রাই করছি, হ্যাঁ, যেখানে এই সুযোগটা পাচ্ছি আমি ওখানে ইনপুট দেওয়ার চেষ্টা করছি এবং সামনে আরো বড় আঙ্গিকে দেওয়ার ইচ্ছা আছে। ওকে, সো গার্টনার বলতেছে যে 86% অফ দ্য সাকসেসফুল কোম্পানি ইনভেস্ট ইন টি শেপ স্কিল ডেভেলপমেন্ট। সো
আপনি যদি কন্ট্রিবিউট করেন, সে যেমন আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়াতে আমরা কি করেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টি শেপ এবং এম শেপ স্কিল ডেভেলপ করা। তো আপনি যেটা বললেন যে আমরা নিজেরাও স্ট্রাগল করছি, যখন আমরা মার্কেট থেকে এস্টাবলিশড কোনো ট্রেনারকে নিয়ে আসি, দেখা যায় যে উনি মোস্টলি লিডারশিপ, কমিউনিকেশন, সফট স্কিল এগুলোতে ভালো এক্সপার্টিস আছে এবং উনি ট্রেনিং দিচ্ছেন। এখন এটার পাশাপাশি যে হার্ড স্কিল বা টেকনিক্যাল ট্রেনিংগুলো দিতে হবে, যেখানে কিনা সে প্রবলেম সলভিং, তারপর একটু আগে আমরা যেমন একটা এক্সাম্পল দিলাম যে কাটিং থেকে শিপমেন্ট পর্যন্ত অতিরিক্ত রিজেকশন হচ্ছে হাউ টু সলভ ইট। সো এটা তো আলাদা স্কিল। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিফারেন্ট স্কিল সেট আছে, এই সবগুলা যখন অ্যাট এ টাইম কাজ করবে তখন হচ্ছে আমরা নেক্সট লেভেলে গ্রো করতে পারবো, যেটা হয়তো আমরা উন্নত দেশগুলোতে দেখি তারা টেকনিক্যালি অনেক স্ট্রং, প্লাস তাদের সফট স্কিল ট্রেনিংও প্রচুর করানো হয়, তো যার ফলে তারা পারফর্ম করতে পারে এবং কন্ট্রিবিউট করতে পারে। ইন্ডাস্ট্রি একাডেমিয়াতে আমরা এই কারণে যেটা করেছি, আমরা টোটাল 18 জন মেন্টরকে অনবোর্ড করেছি, এরা কেউই ট্রেনার না। আচ্ছা, একজনও মানে ওইভাবে টুকটাক ট্রেনিং দেওয়ার এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো কোথাও এখানে সেখানে মাঝে মধ্যে ট্রেনিং সেশনে গিয়েছেন, বাট কেউই প্রফেশনাল ফুল টাইম ট্রেনার না। এনারা সবাই প্র্যাকটিশনার। দ্যাটস গুড। হ্যাঁ, সবাই প্র্যাকটিশনার। তো এনাদের টাইম অনেক লিমিটেড, ফিজিক্যালি সবাইকে আনা পসিবল হয় না। তো এই 18 জনকে আমরা অনলাইনে ওনাদের মেন্টরশিপ নিয়ে থাকি এবং স্টুডেন্টরা অনলাইনে জয়েন করে। সো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারে, যে কোনো ডিভাইস থেকে জয়েন করতে পারে, এবং অনেকে আমরা দেখি যে রাস্তা থেকেও জয়েন করে, কারণ আমাদের ক্লাসগুলো শুরু হয় রাতে 8:30টার পর থেকে। তো সবাই বাসায় ততক্ষণে অনেকে পৌঁছাইতেও পারে না, তারা ওই রাস্তায় হেডফোন কানে দিয়ে ফোনে জয়েন করতে পারে। তো এই যে প্র্যাকটিশনারদেরকে আমরা একত্রিত করেছি, করে আমরা সবাইকে হার্ড স্কিল প্লাস সফট স্কিল মিলে টি শেপ স্কিল ডেভেলপমেন্টে আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে করে আমাদের ইনক্লুডিং এইচআর প্লাস যারা অন্য ডিপার্টমেন্টে আছে সবাই যাতে টি শেপ স্কিল ডেভেলপ করতে পারে এবং আমাদের দেশের যে সবচেয়ে বড় একটা ইন্ডাস্ট্রি আরএমজি ইন্ডাস্ট্রি, এখানে কন্ট্রিবিউট করতে পারে এবং নেক্সট লেভেলে যেতে পারি। আদারওয়াইজ যেভাবে আছি এভাবে যদি থাকি তাহলে তো রেজাল্টও এরকমই হবে। সো এজন্য আমরা আসলে আপনাকেও রিচ আউট করেছি যে if you could contribute as well. আপনি একজন এইচআর প্র্যাকটিশনার। That will be my pleasure. হ্যাঁ, সো আপনি জানেন যে এইচআর এর কোন জিনিসগুলো করা উচিত এবং এইচআর এর আরো কত বেটার কন্ট্রিবিউট করতে পারবে, বেটার হইতে। আপনি একটু আগে বলছেন যে একজন এইচআর এর কত কিছু জানা উচিত। তো এই জিনিসগুলা এইচআর কে তো আগে জানতে হবে যে আমার জানা লাগবে। এক্স্যাক্টলি। সো এটাও হয়তো এইচআর এর অনেকে জানে না যে আমাকে কেন মার্কেটিং বুঝতে হবে, আমাকে কেন সাপ্লাই চেইন বুঝতে হবে, আমাকে কেন অপারেশন বুঝতে হবে, আমি তো আছি আমার এই পার্টটা নিয়ে। তো এই ভুলগুলো ভাঙানোর জন্য আমাদের একজন ওরকম এইচআর প্র্যাকটিশনার দরকার, যিনি নিজে এইচআর এবং এইচআর প্রফেশনালদেরকেও বলতে পারবেন যে লুক, ইউ আর নট ডুইং এনাফ, সো আপনাকে করতে হবে আরো অনেক কিছু এবং এইচআর আরো অনেক কন্ট্রিবিউট করতে হবে। আদারওয়াইজ ইন্ডাস্ট্রি যদি ডাউন হয় আমরা সবাই ডাউন পুরো কান্ট্রি ইকোনমি এটার উপর ডিপেন্ড করে। এক্স্যাক্টলি। সো হোপফুলি আপনি আমাদের সাথে কাজ করবেন, আরো কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে। উই অল উইল বি ভেরি হ্যাপি টু গেট ইওর হেল্প। থ্যাংক ইউ। আমি পছন্দ করি আর কি, এই কাজগুলোই পছন্দ করি, করতে চাই। সো এনি ক্লোজিং রিমার্কস যদি আপনার থাকে আপনি অ্যাড করতে পারেন। না, ক্লোজিং রিমার্কস আসলে আমি মনে করি যে আমাদের খুব কনস্ট্রাকটিভ এবং প্র্যাকটিক্যাল একটা আলোচনা ছিল আজকে, এবং এইখান থেকে আমার বা আপনারও এখান থেকে আরো ইনপুট নিয়ে আমাদের জার্নিতে অ্যাড করার অনেক কিছু আছে। প্লাস হচ্ছে যারা এইচআর প্রফেশনালসরা যারা শুনছেন তাদের আসলে এখান থেকে অনেক কিছু নেয়ার আছে নিজের প্রিপারেশনের জন্য, যে সামনে চ্যালেঞ্জিং সময়গুলোতে সাস্টেইন করার জন্য এবং এইচআরকে আরো ব্রড অ্যাসপেক্টে অর্গানাইজেশনকে কন্ট্রিবিউট করার জন্য যেই ক্লুগুলি আই থিঙ্ক যে ওনারা এখান থেকে নিজেদের ক্লুটা পেয়ে যাবেন। হ্যাঁ, দেন ইচ্ছা থাকলে আসলে অনেক কিছুই শেখা যায়। আর যারা হচ্ছে ইয়াং প্রফেশনালস, যারা নতুন শুরু করছে, তারা আই থিঙ্ক যে নট অনলি এইচআর, তারা কিন্তু টোটাল ইন্ডাস্ট্রি অ্যাসপেক্টে একটা আলোচনা তারা পেয়েছে। এখান থেকে তারা বুঝতে পারছে যে ইটস নট এ জোক আসলে, হ্যাঁ, যে এখানে আসা মানেই পারফর্ম করতে হবে এবং শুধু পারফর্ম করলেই হবে না, ডে বাই ডে এটাকে শাইন করতে হবে, এভরি ডে এটার মধ্যে ইনপুট নিয়ে আসতে হবে এবং আপডেটেড থাকতে হবে। সো এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। সো চ্যালেঞ্জ নিয়ে ওই ধরনের ফিজিক্যাল মেন্টাল প্রিপারেশন নিয়ে আসলে আমাদেরকে পারফর্ম করতে হবে। পাশাপাশি যারা ইয়াং প্রফেশনাল, যারা এইচআর ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তারাও হয়তো অনেকে হয়তো জানতো না যে এইচআরকে আসলে এত ডিপার লেভেলে যেতে হয় বা যেতে হবে। হ্যাঁ, সো ওই জায়গাতে আই থিঙ্ক যে এইচআর এ যারা প্রফেশন ক্যারিয়ার করতে চায় তারাও বুঝতে পারছে যে এটাও একটা অনেক ব্রড অ্যাসপেক্টের একটা ক্যারিয়ার। সো আমি এখানে আমার ইনপুট দেওয়ার সুযোগ আছে, আমার কন্ট্রিবিউট করার সুযোগ আছে ব্রড অ্যাসপেক্টে। সো সেইখান থেকেও সে তার গোলটা সেট করতে পারবে। আর ওভারঅল আরএমজি ইন্ডাস্ট্রির জন্য আপনাদের যে ইনিশিয়েটিভ, যে এই যে ট্রেনিং লার্নিং, আসলে এত হাজার হাজার মানুষ, আমি বলেছি যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, এটা বলাটা যত সহজ আসলে করাটা এত সহজ না। আমি যখন নিজে ইন্ডাস্ট্রিতে ছিলাম তখনও আমি আসলে পেরে উঠি নাই যে সবাইকে সব দিক থেকে এনগেজ করব, কিন্তু তাই বলে আমাদেরকে থেমে গেলে হবে না, আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এখন যেহেতু আমাদের
টেকনোলজির বদৌলতে আমরা হচ্ছে অনলাইন করতে পারছি। সো অনলাইন পুরোপুরি ইফেক্টিভ না হলেও আমরা এটাকে কিভাবে আরো মোর ইফেক্টিভ অ্যাট্রাকটিভ করা যায়, যেটা দিয়ে আমরা মোর পিপলকে রিচ করতে পারবো। আর পাশাপাশি কিন্তু আসলে ফিজিক্যাল যে ইন হাউস যে ট্রেনিংগুলি, এই জায়গাটায় আরও অর্গানাইজেশনকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে হবে। তাদের টাইম, বাজেট, ডেডিকেশন, মাইন্ডসেট, টোটাল জায়গাটা যদি অনেক বেশি ডেডিকেশন থাকে, অবশ্যই ট্রেনিং লার্নিংয়ে ডে বাই ডে অর্গানাইজেশন ইমপ্রুভ করবে, এতে কোনো সন্দেহ নেই। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো আশা করি যে আপনাদের সামনের জার্নি ভালো হবে, হয়তো আমি যুক্ত থাকতে পারলে আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট টু অ্যাড এট দ্য লাস্ট মোমেন্ট, যে আমরা যদি ট্রেনিংয়ের যে কন্টেন্ট ওটা যদি আরেকটু ইমপ্রুভ করতে পারি, যিনি ট্রেনার বা প্র্যাকটিশনার তাকে যদি আমরা প্রপারলি সিলেক্ট করতে পারি, এরপর হচ্ছে যেসব ট্রেনিং ফিজিক্যালি দরকার হয় ফিজিক্যালি দেওয়া হচ্ছে, যেগুলো অনলাইনে দেওয়া পসিবল সেগুলো হয়তো অনলাইনে যদি আমরা দিতে পারি। সো ট্রেনার বা প্র্যাকটিশনার, ট্রেনিং কন্টেন্ট, তারপর হচ্ছে যে টি-শেপ স্কিল ডেভেলপমেন্ট, এই সব কিছু মিলে যদি আমরা সবাই একটু অ্যাওয়্যার হতে পারি, এবং আমাদের এই পডকাস্ট হয়তো অনেক ওনার বা ডিরেক্টর বা ইয়ং জেনারেশন, সেকেন্ড জেনারেশন ওনারাও দেখবেন। সো তারাও যদি এগিয়ে আসেন, এবং হচ্ছে যে এইচআররা যদি অন্য ডিপার্টমেন্টের কি নিড বা কি প্রয়োজন সেই জিনিসগুলো বুঝতে পারেন, আমার মনে হয় আমরা আসলে এই ইন্ডাস্ট্রিটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। ইটস নট এ ডিফিকাল্ট থিং। আপনি অলরেডি এক্সপ্লেন করছেন জিনিসটা, ইটস টোটালি পসিবল। তো হোপফুলি আমরা টুগেদার উই উইল অ্যাচিভ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।